ওখানে কেউ আছে হয়তো। বেড়াল হতে পারে, হয়তো মালিকের কাছ থেকে পালিয়ে খাবার চুরি করতে এসেছে। নির্লিপ্ত স্বরে বলল অনল। বেড়াল? শেষমেশ বেড়াল বলল সে ধারাকে। কথাটা কানে আসতেই মন বিষিয়ে উঠল। অজানা কারণে সকল আগ্রহ হারিয়ে গেল। অজানা কারণেই খুব রাগ হলো অনলের উপর। সেখানে থাকার ইচ্ছে হলো না তার। হনহন করে চলে গেল সেখান থেকে। এর মাঝে ভুলেও গেল প্লাবনকে উপহার দেবার কথা ছিল। এদিকে অনল এখনো শব্দ হবার জায়গায় তাকিয়ে আছে। তার ঠোঁটের কোণায় বিচিত্র হাসি উকে দিল। মাহি অধৈর্য কণ্ঠে বলল, উত্তর দেবেন না অনল ভাই? ধারা বাড়ি ফিরল একরাশ চিন্তা নিয়ে। কোনো মতে একটা রিক্সা ঠিক করে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে সে। তার মস্তিষ্কে নিউরনগুলো জড়ানো লাগছে, যেন তাদের মধ্যে সংঘর্ষ চলছে। ঘরে প্রবেশ করতেই সুভাষিনী বেগম বলল, তুই একা কেন? অনল কোথায়? তোমার ছেলে খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। আনমনে কথাটা বলল ধারা। ব্যাগটা সোফায় রেখে ধপ করে বসলো সে। যমজ বিচ্ছু টিভি দেখছিল সেখানে। ধারার থমথমে মুখখানা দেখে এসা একটু এগিয়ে এসে বলল, ধারাপু, তোমার কি পেট খারাপ নাকি কোষ্ঠকাঠিন্য হয়েছে? কথাটা শুনতেই কড়া চোখে তাকালো ধারা। তখন এসা বলল, না, তোমার মুখটা বাবার মতোই লাগছে। সকালে বাবার বাথরুম ক্লিয়ার না হলে এমন মুখ বাঁকিয়ে রাখে। বলো তো, আশা ইসুপকুলের ভুসি গুলিয়ে দিচ্ছে। কানের নিচে মারলে মাথায় জমা সব ভুসি বেরিয়ে যাবে, বেয়াদ্দপ কোথাকার। বলেই হনহন করে ঘরে চলে গেল ধারা। এসা কিছু সময় বেকুবের মতো চেয়ে রইল, তারপর হতাশ স্বরে বলল, বুঝলি আশা, মানুষের ভালো করতে নেই। এই দুনিয়ায় শুভাকাঙ্ক্ষীদের কদর নেই। আশা সহমত প্রকাশ করলো। তারপর তারা পুনরায় টিভিতেই মনোনিবেশ করলো। ধারা রুমে পায়চারি করছে। তার চিন্তা এখনো মাঠের কোনায় অনলেই আটকে আছে। অনল ভাই কি তার বিয়ের কথাটা বলে দিয়েছে? তার ভরসা নেই, বলে দিতেই পারে। তখন মাহি তার উপর চটে যাবে। এত বড় সত্য লুকিয়েছে ধারা। এই ব্যাপারটা ভেবে তার দুশ্চিন্তা বাড়ছে। আবার মনে হচ্ছে এমনটা তো তাও হতে পারে। এমনও হতে পারে অনল ভাই মাহির প্রেম নিবেদনে গলে গেছে। মাহি যথেষ্ট সুন্দরী, গোলগাল মুখ, ছোটখাটো ফর্সা মেয়ে, চোখগুলো কাজল কালো, গোলাপি ঠোঁট, মাজা অব্দি সাপের ন্যায় বেয়ে আসা কেশ, কি মিষ্টি গায়ে। তার সুরেলা কণ্ঠের প্রেমিক অনেকেই। এমন মেয়ে প্রেম নিবেদন করলে যে কোনো পুরুষ গলে যাবে। অনল ভাইও তো পুরুষই। কথাটা ভাবতে এক অদ্ভুত অনুভূতি হলো ধারার। আগের চিন্তাগুলো মুহূর্তেই বাষ্পায়িত হয়ে গেল। নতুন চিন্তা ভর করলো মস্তিষ্কে। যদি অনল মাহির প্রেম নিবেদনে গলে যায় তবে কি হবে? অদ্ভুত বিষণ্ণতা ঘিরে ধরল ধারাকে। এই বিষণ্ণতার কারণ সে জানে না, সত্যিই জানে না। অনল ফিরল সন্ধ্যার পরে। অবশেষে তার ব্যস্ত দিনের অবসান হলো। ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে সে ফিরল ঘরে। জ্যামের কারণে আজ অনেক দেরি হয়ে গেছে। জ্যামে বসেছিল প্রায় আধা ঘন্টা। বাড়ি ফেরা তারা তো সবারই। সারাদিনের সকল ব্যস্ততার ইতি টেনে ঘরে ফেরা। তাই এই সময় ইট পাথরের ঢাকায় যানের লাইন হয়। এটাই তো তার চিরচেনা অস্তিত্ব। ঘরে ঢুকতেই দেখা গেল পুরো পরিবার বসার ঘরে। মুড়ি পার্টি হচ্ছে। টিভিতে উত্তম কুমারের ছায়াছবি মৌচাক চলছে। এই সিনেমাটা জামাল সাহেবের অতি প্রিয়। যখনই টিভিতে হয় তিনি সুভাষিনীকে মুড়ি মাখাতে বলেন। মুড়ি খেতে খেতে সিনেমাটা দেখেন তিনি। আজ তার সাথে রাজ্জাক, ইলিয়াস, রুবি এবং এশা আশাও যুক্ত হয়েছে। ইলিয়াস অনলকে দেখেই বলল, বাপ, খাবি নাকি? না, তোমরাই খাও। খাবে কেন? তুমি হলে মাস্টারমশাই, তোমাকে দিতে হবে মন্ডার মিঠাই। মুড়ি মাখা তোমার মুখে রুচবে না। তোমাদেরই ছেলে, কি করব? জমিদার রক্ত। স্মিত হেসে চাচ্চুকে উত্তর দিল। তারপর সুভাষিনীকে বলল, মা, পারলে এক কাপ চা দিও, মাথা ধরেছে। বলেই নিজ রুমে চলে গেল সে। রুমে ঢুকতেই ধারা ছুটে এলো। সে এত সময় বারান্দায় দাঁড়িয়েছিল, অপেক্ষা করছিল অনলের ফেরার। বিকেল তার কাটলো বিষণ্ণ। ফলে অনলকে দেখতেই উৎফুল্ল স্বরে বলল, তুমি এসে পড়েছো? এত দেরি হলো যে? ধারার ব্যস্ততায় খানিকটা ভড়কালো অনল। অবাক স্বরে বলল, আমার বাড়ি ফেরা নিয়ে তো ইহ জীবনেও তোকে এতটা উৎসাহিত হতে দেখিনি। মতলব কি? তুমি সব সময় মতলব খুঁজো কেন? একই ঘরে থাকি, চিন্তা হতে পারে না? বাবারে, আমার জন্য ধারার চিন্তা? বেশ বউদের মতো কথা শিখেছিস তো। বলেই হাসতে হাসতে ওয়াশরুমে চলে গেল সে। অন্যদিকে ধারার মনটা ছটফট করছে। বারবার মাহির কথাটা জিজ্ঞাসা করতে মন চাইছে, কিন্তু বিব্রত বোধ হচ্ছে। অনল ভাই যদি বলে, তোকে কেন বলবো? তুই তো এই বিয়ে মানিসই না, তাহলে অধিকার কিসে? তখন লজ্জায় আর মুখ দেখাতে পারবে না। মন এবং মস্তিষ্কের এই অসহনীয় দ্বন্দ্বে আর প্রশ্নটি করা হলো না ধারার। ফলে বিকেলের মতো রাত্রিও কাটলো অস্থিরতায়। সকালে সোনালি সূর্য উদিত হবার আগেই ভাঙল ধারার ঘুম। অবশ্য ঘুম হলে তো ভাঙার প্রশ্ন আসে। তার ঘুমই হয়নি, শুধু এপাশ ওপাশ করেছে। রক্তিম হয়ে আছে চোখ জোড়া। কিছু সময় সিলিংয়ে ফ্যানের দিকে তাকিয়ে থেকেই উঠে পড়ল সে।
নামাজ পড়ে দাঁড়ালো বারান্দায়। মৃদু রোদ কোমল ছোঁয়া দিচ্ছে বারান্দার কোনায় রাখা শিউলি ফুলের টপটিতে। গণিতের মানুষের গাছের প্রতি শখটা অবাক্কর হলেও অনলের গাছ লাগাবার শখ আছে। বারান্দায় ছোট ছোট ফুলের টব ঝুলিয়ে রাখা। সকালের এই মিষ্টি গন্ধ নাকে আসলে মনটা উৎফুল্ল হয়ে ওঠে। তবে আজ তেমনটা হলো না, বরং ধারার মাথায় মাহি সংক্রান্ত প্রশ্নই ঘুরতে লাগলো। ভার্সিটিতে আজও অনলের সাথে এলো ধারা। গেট থেকে বহু দূরে থেমে গেল, তারপর একা একা এলো ভার্সিটিতে। গেট পার হতে কৃষ্ণচূড়া গাছটার নিচে দেখা পেল মাহির। তাকে অবসন্ন দেখালো, উদাস চোখে তাকিয়ে আছে কৃষ্ণচূড়া গাছের ফুটন্ত রক্তিম ফুলের দিকে। ধারা ছুটে গেল তার কাছে। তাকে দেখেই মন খারাপ হয়ে গেল ধারার। চোখ জোড়া ফুলে আছে, ভেজা চোখ, ঠোঁট জোড়া শুষ্ক। বিষণ্ণতা যেন তাকে ঘিরেই। কিছু জিজ্ঞাসা করার পূর্বেই বলল, আমি আর বেলতলার বাসিন্দা নই ধারা, হাল ছেড়ে দিয়েছি। কথাটা শুনতেই বেশ অবাক হলো ধারা। তখন মাহি খুলে বলল গতকালের কাহিনী। অনল তার প্রেম নিবেদন বরাবরের মতোই প্রত্যাখ্যান করেছে। ভীষণ নিষ্ঠুরভাবে বলেছে, মাহি, তোমাকে আমার ভালো লাগে না, তাই মরিচিকার পিছনে ছুটো না। আমি তোমাকে প্রহেলিকার মধ্যে রাখতে চাই না। ক্ষমা করবে, এই প্রেম নিবেদন আমি গ্রহণ করতে পারবো না। তার কণ্ঠ ছিল শান্ত শীতল। বেশ নিপুণভাবে সে জানালো সে মাহিকে পছন্দ করে না। মাহি যখন তাকে পুনরায় শুধালো, কেন? আমার কি সমস্যা? তখন স্মিত হেসে অনল বলল, এক হৃদয়ে দু নারীর স্থান হয় না। বলেই সে প্রস্থান করল। ধারা অবাক নয়নে চেয়ে রইল। মাহির মুখে কথাগুলো শুনতেই মনের মাঝে জমে থাকা মেঘমেদুর কেটে গেল। উঠল লালাভায় মোড়ানো সূর্য। অজানা কারণে প্রসন্নতায় ভরে উঠল হৃদয়ের অন্তঃস্থল। আবার পর মুহূর্তে মাহির ভঙ্গুর হৃদয়ের জন্য সমবেদনা জানালো, মাহিকে সান্ত্বনা দিল। মাহি তাকে জড়িয়ে কাঁদল বেশ কিছু সময়। তবে এসবের মাঝে একটা প্রশ্ন উকি দিল কিশোরী ধারার মনে, জটিল প্রশ্ন। তাহলে অনল ভাই কাকে হৃদয়ে স্থান দিয়েছে? প্রিন্স উইলিয়ামও বুঝি কাউকে পছন্দ করে? মাহির মন খারাপ ব্যাপারটা বন্ধুমহল মোটেও মানল না। তারা সিদ্ধান্ত নিল আজ ক্লাস বাঙ্ক দিবে। সেটাই হলো। এমনকি পড়ুয়া নীরবও সায় দিল, আজ তারা ক্লাস করবে না। বন্ধুমহল বাসে করে পৌঁছালো বসুন্ধরা সিটি কমপ্লেক্সে। 5টা টিকিট কাটলো তারা। সারাদিন হই হুল্লোড়, সিনেমা দেখা, খাওয়া দাওয়ার মাঝেই কাটলো। ফলে আবেগে ভেসে যাওয়া মাহির মনটা কিছুটা হলেও ভালো হলো। মাঝে ধারার মোবাইল বেজেছিল ঠিক, কিন্তু ধারা পাত্তা দিল না। বন্ধুদের সাথে আনন্দ করে বাড়িতে পৌঁছালো তখন সন্ধ্যা 7টা। প্রশ্নের মুখোমুখি হবে জানা, তবুও সে ভয় পেল না। তবে সে তো জানতো না বাড়িতে নতুন চমক তার প্রতীক্ষায় আছে। যখন প্রবেশ করলো তখনই দেখলো বসার ঘরে প্লাবন ভাই বসে আছে। বড় মার সাথে হেসে হেসে কথা বলছে। প্লাবন ভাইকে দেখতেই গতকালের উপহারের কথা মনে পড়ল। সেটা এখনো ব্যাগেই আছে। মাহি আর অনলের কথা ভাবতে ভাবতে উপহারের কথা এসে ভুলে গেছে। ধারাকে দেখতেই প্লাবন জিজ্ঞাসা করলো, কেমন আছে জলধারা? এই তো ভালো, আপনি? জম্পেশ, আসো বসো। ধারাও ব্যাখ্যানা না রেখেই বসলো। অবশ্য তার দিকে একজন কঠোর দৃষ্টিতে তাকিয়ে রইল। তবে এখন তার দৃষ্টিকে সম্পূর্ণ উপেক্ষা করলো ধারা। প্রসন্ন চিত্তে জিজ্ঞাসা করলো, আপনি কতদিন পর এলেন? এখন তো আপনাকে দেখাই যায় না। আসলে সময়ই না, আজ একটা বিশেষ কারণ এসেছিল। ভালো হয়েছে তুমিও এখানে আসো। বলে একটা সোনালী কার্ড বের করলো ব্যাগ থেকে। সুভাষিনীকে এগিয়ে দিয়ে বলল, আগামী শুক্রবার আপনাদের সবার দাওয়াত আন্টি, সবাই আসবে। ছোট চাচু, এসা আশা সবাই, আর বিশেষ করে তুমি জলধারা। সরি ভাবি, আসবে কিন্তু আমার বিয়েতে। ধারা ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইল প্লাবনের দিকে। প্লাবনের মৃদু কণ্ঠের ভাবি ডাকটা মস্তিষ্কের স্নায়ুকোষে অনুধাবন করতে সময় নিল। এত মিষ্টি ডাকটাও এত নিষ্ঠুর হয়ে আগে জানা ছিল না ধারার। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল প্লাবনের দেওয়া বিয়ের কার্ডটার দিকে। সোনালী বর্ণের কার্ড, বেশ কারুকার্য শোভিত। বর্ডারে লাল রেশম কাপড়ের কারুকাজ। ভেতরটা খুলতেই দেখলো রক্তিম বর্ণে লেখা, কনের স্থানটায় সুন্দর ফন্টে লেখা ইসরাত জাহান স্মৃতি। সুভাষিনী স্মিত হেসে বলল, আলহামদুলিল্লাহ। তা কবে ঠিক হলো? এই তো গত পরশু। একটু তাড়াহুড়ো হচ্ছে না? আসলে স্মৃতির বাড়িতে একটু ঝামেলা চলছে। আঙ্কেল আন্টির সামনে হজ্জের জন্য যাবেন। স্মৃতিও জব ট্রান্সফার হয়েছে, তাই এত তাড়াহুড়া। তা বৌমাকে পরিবারের পছন্দ না তোমার? সুভাষিনীর প্রশ্নে লাজুক হাসি হাসলো প্লাবন। তার ফর্সা মুখখানা রক্তিম হয়ে উঠল। পুরুষ মানুষও বুঝি লজ্জা পায়। অনল তখন ঠ্যাস মেরে বলল, ও কি বলবে মা, আমি বলছি। ভালো ছেলে মুখোশধারী প্লাবন কলেজ থেকে প্রেম করে। 10 বছরের অধিক সময় হয়ে গেছে। স্মৃতির বাসায় রাজি করাতে কত পাপড় বেলেছে হিসেব নেই। আর কিছুদিন হলে পাপড়ের ফ্যাক্টরি দিত। অনলের কথায় লজ্জা যেন আরো বাড়ল প্লাবনের। সুভাষিনী হেসে বলল,
এই, ওকে খেপাস না। তাও ভালো, ওর বাবা মার টেনশন নেই। মেয়ে পাওয়া এই জামানায় কি কঠিন জানিস? তোরও ভাগ্য ভালো, ধারাটাকে ধরে বেঁধে আটকে রেখেছি, নয়তো সারা জীবন তোরও চিরকুমার থাকতে হতো। প্লাবন, তুমি গা মাখিও না, আমরা সবাই যাব। আর অনল ধারা হলুদের আগেই চলে যাবে। ভালো বন্ধুর বিয়ে বলে কথা। ধন্যবাদ আন্টি। বসার ঘরে আনন্দটা যেন কাটার মতো লাগছে ধারার। কখন চোখ ঝাপসা হয়ে আসছে টেরটাও পায়নি। দম বন্ধ লাগছে তার। প্লাবনের যে হাসি মন্ত্রমুগ্ধের মতো দেখতো, সেই হাসিটাই এখন বিষাক্ত শুয়ের ন্যায় লাগছে। ধরা কণ্ঠে বলে উঠল, বড় মা, মাথাটা ব্যথা করছে, আমি ভেতরে ফ্রেশ হতে গেলাম। সুভাষিনীর জবাবের অপেক্ষা সে করল না, শটান উঠে ভেতরে চলে গেল। অনলের চোখ এড়ালো না ধারারই আচরণ। প্লাবনের বিয়ের খবরটা শুনতেই উজ্জ্বল মুখখানায় আষাঢ়ের কালো বাদল জমেছে, ব্যাপারটাতে একটু হলেও খটকা লাগলো তার। রুমে এসে ব্যাগটা ছুঁড়ে মারল ধারা। বিষাক্ত নীল বিষাদে বিষাক্ত হয়ে উঠেছে অন্তঃস্থল। নরম গালগুলো ভিজে যাচ্ছে সেই বিষাদ সিন্ধুর ঢেউয়ে। প্রচণ্ড কষ্টে হৃদয়টা জ্বলছে যেন। এতটা কষ্ট হয় বুঝি হৃদয় ভাঙনে? মাহির অবসন্ন হৃদয়টা যেন অনুধাবন করতে পারছে ধারা। সবকিছু ভেঙে গুড়িয়ে ফেলতে মন চাচ্ছে। সেই সাথে প্রচণ্ড ক্রোধ জমল প্লাবনের প্রতি। এতকাল যদি তার প্রেমিকায় থাকে, তবে কেন ধারার প্রতি এত মায়া দেখাতো? কেন তার চুল এলোমেলো করে তাকে ইক্লেয়ার্স দিত? সে কি বুঝতো না বাচ্চা মেয়ের মনে আবেগের সঞ্চার হচ্ছে? সে কি সত্যি বুঝতো না, নাকি বুঝে অবুঝ শাস্ত? প্রতি জন্মদিনে 1-2 টাকা জমিয়ে পরম আবেগ মিশিয়ে উপহার কিনত ধারা। আর সেই উপহারগুলো ভুবন ভুলানো হাসি দিয়ে গ্রহণ করত এই নিষ্ঠুর মানুষটি। সে কি বুঝতো না এই কিশোরীর মন তার প্রতি আসক্ত? উপহারের কথা মনে পড়তেই ব্যাগ থেকে এবারের উপহারটা খুলল ধারা। সব সাদা আর র্যাপিং পেপারে মোড়া একটা উপহার। গত 1 বছরে খুব কষ্টে মাসিক খরচের টাকা জমিয়ে কিনেছিল ধারা। একটা নীল ঘড়ি, বেশি দাম নয়, তবুও ঘড়িটি ধারার বহু কষ্টে জমানো টাকা দিয়ে কেনা। মুহূর্তে মস্তিষ্কে জেদ চাপল, নিজ হাতে ভেঙে গুড়িয়ে ফেলল ঘড়িটি। বোকা ছিল সে, তাই তো কিশোরী আবেগের মরিচিকার পেছনে অন্ধের মতোই ছুটেছে। বিবাহিত হবার পরও সেই আবেগ যত্নে তুলে রেখেছে। কিন্তু ঘড়িটি ভেঙেও হৃদয়ের বিদগ্ধ যন্ত্রণা করল না। 2 হাত চেপে কাঁদল ধারা। হৃদয়ের কোণায় মূর্ছা যাওয়ার প্রণয় ফুলটি আজ মরে গেছে। প্লাবন যাওয়ার পর ঘরে আসলো অনল। ঘরটা নিগুড় আধারে নিমজ্জিত, নিস্তব্ধতা যেন ঘিরে রয়েছে। অনল লাইট জ্বালাতেই চমকে উঠল। খাটের উপর কম্বল মুড়ি দিয়ে ধারা শুয়ে আছে। মেঝেতে ব্যাগটা অবহেলায় পড়ে আছে। তার সাথে পড়ে আছে একটা ভাঙা ঘড়ি এবং অনেকগুলো জ্বলন্ত ছাই। অনেকগুলো কাগজ একসাথে পোড়ালে হয়তো এত ছাই জমে। অনল কম্বল মুড়ে শুয়ে থাকা ধারার কাছে গেল। গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলো, আজ ক্লাস না করে কোথায় গেছিলি? কিন্তু উত্তর এলো না। নিস্তব্ধতা, শুধু নিবিড় নিস্তব্ধতা। অনল মুখ গোল করে দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটাকে নিয়ে কি করবে সে? কিশোরী মানছে, কিন্তু তাই বলে এত ছেলে মানুষই করবে? আর এত কিসের আবেগ? অনল আর বসে রইল না, উঠে টেবিলের কাছে গেল। অনেকগুলো খাতা জমেছে, আজই দেখে শেষ করতে হবে। সারপ্রাইজ টেস্টের খাতাগুলো জমে আছে। অনল প্রথম সেগুলোই বের করলো। একের পর এক খালি খাতা দেখতে দেখতে রোল 25-এর খাতাটা পড়ল সামনে। ধারা আহমেদ। সফেদ খাতার উপর বেশ কিছু কাটাকাটি, খেলার ছক আঁকা। ইকুয়েশনটা একবার তুলে নিচে লেখা। অনল আনমনেই হেসে দিল। খাতার উপরে লাল কালিতে শূন্য দিয়ে সামনের খাতা দেখতে লাগলো সে। একবার অবশ্য ঘাড় কাত করে ধারাকে দেখলো। এখনো কম্বল মুড়ি দিয়েই শুয়ে আছে। সন্তর্পণে একটা নিঃশ্বাস গোপন করলো অনল। কবে বড় হবে মেয়েটা? পর্দার ফাঁক থেকে গা গলিয়ে সোনালি রোদ রুমে প্রবেশ করতে ঘুম ভাঙল অনলের। উঠে বসে আড়মোড়া ভাঙল। ধারা এখনো ঘুম। গতরাতে বহুবার খেতে ডেকেছিল, উঠেনি সে। তার মাথা ব্যথা, তাই খায়নি। অনল অবশ্য একটু চিন্তিত। সন্ধ্যায় বেশ প্রসন্ন লাগছিল ধারাকে। তাহলে হুট করে এতটা পরিবর্তন কেন? কিছু একটা ভেবে ওয়াশরুমে গেল সে। হাত মুখ ধুয়ে এসে বলল, উঠবি না? ক্লাসের সময় হয়ে যাচ্ছে। আমি যাব না আজ, তুমি যাও। কালও তো ক্লাস করিসনি। ইচ্ছে করছে না অনল ভাই, ক্ষান্ত দাও। অনল আর কথা বাড়ালো না, রেডি হয়ে বেরিয়ে পড়ল। যাবার সময় সুভাষিনীকে বলল, ধারার শরীরটা ভালো নেই, একটু দেখো তো। সুভাষিনী বেগম উদ্বিগ্ন হয়ে বললেন, কি হয়েছে? মন খারাপ, হয়তো ভার্সিটি যাবে না। তুমি দেখো, আর টেনশন নিও না, আমি আজ তাড়াতাড়ি আসবো। অনল চলে গেল। সুভাষিনী বেগম কিছু একটা ভাবলেন, তারপর নিজ কাজ করতে লাগলেন। ধারা উঠল দেরি করে। মন খারাপ থাকলে ঘুম বেশি আসে তার, তাই সময় জ্ঞান হারিয়ে ঘুমালো আজ। মনটা এখন কিছুটা ভালো, কিন্তু বিষণ্ণতাটা সম্পূর্ণ কাটলো না। রুম থেকে বের হয়ে ডাইনিং রুমের ফ্রিজের কাছে আসতেই আশা ওমা বলে চিৎকার দিল।
ধারাও খানিকটা ভরকালো, তারপর বিরক্তি নিয়ে বলল, চেঁচাচ্ছিস কেন? ধারার ডাইনিং রুমের বেসিনের আয়নার কাছে গেল। নিজের প্রতিবিম্ব দেখে নিজেই চমকে গেল। মুখখানা ফুলে গেছে, চোখগুলো রক্তিম এবং ফোলা। গতকালের মেকআপ পুরো মুখে লেপটে আসছে। কাজল গলে চোখগুলো কালো আছে, রক্তিম চোখ বাহিরে কালো, বড্ড ভয়ানক দেখাচ্ছে। চুলগুলো কাকের বাসার উপর ঝট লেগে আছে। সত্যি তাকে ভয়ানক লাগছে, যেন কোনো হরর মুভির নায়িকা। এজন্যই হয়তো সেদিন অনল ভাইও ভয় পেয়েছিল। আশা ধারার কাছে এসে বলল। ধারা উত্তর দিল না। ফ্রিজ থেকে পানির বোতল নিয়ে নিজের রুমে চলে গেল। একটু পর গরম গরম পরোটা আর ডিম ভাজি নিয়ে রুমে এলো সুভাষিনী। ধারার জট বাঁধা চুলে আলতো করে হাত বুলিয়ে বলল, তোর কি মন খারাপ? কি হয়েছে রে মা, আমাকে বল। ধারা নিজেকে আটকে রাখতে পারল না। অনুভূতির জোয়ারগুলো মাত্রা ছাড়িয়ে গেল। সুভাষিনীকে জড়িয়ে কেঁদে দিল সে। জড়ানো স্বরে বলল, মার কথা মনে পড়ছে খুব। ধুর বোকা মেয়ে। সুভাষিনী জড়িয়ে ধরল তাকে, আদর করলেন। মাদের বুকে হয়তো সুপ্ত উষ্ণতা থাকে। যত মন খারাপই থাকুক, তাদের সংস্পর্শে উষ্ণ শান্তি পাওয়া যায়। সুভাষিনী ধারা চুল বেঁধে দিলেন, খাইয়েও দিলেন। তারপর স্মিত স্বরে বললেন, আমাদের জীবনে অনেক কিছু হয় যাতে আমাদের কোনো হাত থাকে না। কষ্ট হয় ঠিকই, কিন্তু মেনে নিতে হয়। এই প্রথম তো, তাই কষ্টটা বেশি। ধীরে ধীরে দেখবি সব ঠিক হয়ে যাবে। ধারা কথা বলল না, চুপ করে বড় মার কথাটা শুনল। সময় সবচেয়ে বড় ওষুধ। সময়ের সাথে সাথে হয়তো সত্যিই সব ঠিক হয়ে যাবে। অনল ফিরল আজ অনেক আগে। বিকেলের পূর্বে সে বাসায় উপস্থিত। ধারার কথা সারাদিন তাকে ভাবিয়েছে, তাই ল্যাব সেশন শেষ হতেই আজ চলে এসেছে। বাসায় আসতেই যমজ বিচ্ছুত দেখা পেল। অনল তখন জিজ্ঞাসা করল, ধারাকে দেখেছিস? অনল তাদের প্রশ্নের উত্তর দেওয়া জরুরি মনে করল না, ছুটে গেল ঘরে। ধারা তখন বারান্দার কোনায় বসেছিল। অনলের শার্টের বোতাম খুলতে খুলতে বলল, রেডি হ, বাইরে যাব আজ। ইচ্ছে করছে না। ভেবে দেখ, আইসক্রিম খাওয়াবো। শুনেছি একটা নতুন আইসক্রিম পার্লার খুলেছে, বেশ মজা নাকি। না গেলে লস তোর। এই সুযোগ সীমিত সময়ের। ধারা বেশ ভাবলো আইসক্রিম ব্যাপারটা তার দুর্বলতা। কেন যেন লোভ সামলাতেই পারে না, চট করে রাজি হয়ে গেল। গোধূলি লগ্ন। সূর্যটা এখন পশ্চিমে ঢলে পড়েছে। তেজহীন স্বর্ণালী আভা আছড়ে পড়ছে প্রকৃতিতে। দক্ষিণ আকাশে মেঘ জমেছে, কালো মেঘ। বাতাসও বইছে ক্ষণে ক্ষণে। হালকা গরম আছে বটে, কিন্তু শীতল বাতাসে গরমটা গায়ে লাগছে না। আইসক্রিম পার্লারের কথা বলে দিয়াবাড়ির এদিকে ধারাকে নিয়ে এসেছে অনল। যদি ওই সময়টা দিয়াবাড়ির সৌন্দর্য দেখা যায় না, তবুও ফাঁকা রাস্তায় নিবিড় পরিবেশে হাঁটতে মন্দ লাগে না। ধারার অবাধ্য চুলগুলো উঠছে মৃদুমন্দা বাতাসে। সোনালি রোদে মুখটা জলজল করছে। ধারার হাতটা অনলের হাতের ফাঁকে। বলা তো যায় না, গাড়ির নিচে পড়ে গেলে। একটা পাঁচটা না একটা মাত্র কিশোরী বউ। স্মিত স্বরে বলল, বসবি? একটা ফাঁকা জায়গায় বসলো তারা। সামনে ধুধু মাঠ, বাতাস বইছে। ধারা তাকিয়ে আছে পরন্ত সূর্যের দিকে। তখনই অনল প্রশ্ন ছুড়ে দেয়, প্লাবনকে পছন্দ করতি? প্রশ্নটা শুনতেই খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ে ধারা। ঠোঁট চেপে চুপ করে থাকে। উত্তর দেবার ভাষা খুঁজে পায় না, খানিকটা বিব্রতও হয়। বেশ কিছু সময় চুপ করে থেকে ধারা প্রশ্ন করে, তুমি বুঝলে কি করে? তুই একটা খোলা বই, তোকে বোঝা যে বড্ড সরল। ধারা আবারও চুপ করে গেল। কোনো কথা নেই দুজনার মাঝে। ধারা তাকিয়ে রইল দূরে অদূরে দিগন্তের পানে। অনল স্মিত হেসে বলল, কিশোর বয়সের আবেগ সবারই হয়। কিছু আবেগ গাঢ় হয়, তো কিছু আবেগ সময়ের সাথে সাথে বাষ্পের মতো উড়ে যায়। তবে জীবনটা অনেক বড়। এই আবেগগুলোর জন্য নিজেকে কষ্ট দিস না। তোর জন্য সবাই খুব ভাবে। তুমিও? যতই হোক, বউ তো ভাবতে হয়। তুমি পৃথিবীর প্রথম স্বামী হবে যে কিনা বউয়ের আবেগ উবে যাওয়ায় তাকে ঘুরতে নিয়ে এসছো। আচ্ছা, তোমার খারাপ লাগছে না আমি অন্য কাউকে পছন্দ করতাম শুনে? অনল আবারও হাসলো, বিচিত্র হাসি। গোধূলি লগ্নে হাসি মুখটা যেন সবচেয়ে মনোমুগ্ধকর লাগছে। ধারা খেয়াল করলো অনল স্বাভাবিকভাবে হাসলে খুবই সুন্দর লাগে তাকে। গোমরা মানুষের হাসি বুঝি এ কারণেই সুন্দর। বা হাত দিয়ে ধারার অবাধ্য চুলগুলো গুজে দিল সে কানের কাছে। তারপর পরম স্নেহ জড়ানো কণ্ঠে বলল, কারণ আমি জানি আমার বউটা ছেলে মানুষ। অনলের এমন আচরণ বড্ড অবাক করলো ধারাকে। তার কণ্ঠের বলা কথাটা বুকে যেয়ে লাগলো যেন। লজ্জা এসে ভর করলো সমস্ত শরীরে। সে দৃষ্টি সরিয়ে নিল। বেসামাল অনুভূতি হচ্ছে তার। অনল হাত সরিয়ে নিল। আবারও চুপচাপ। নিস্তব্ধতা ভাঙল এবার ধারা। ইতস্তত গলায় বলল, আচ্ছা, তোমার কাউকে কখনো ভালো লাগেনি? মানে প্রেম আর কি? অনল উত্তর দিল না, বরং সম্পূর্ণ এড়িয়ে বলল,
এখানে ফুচকাটা ভালো, খাবি? সাথে একটা আইসক্রিমও এলো। অনল উঠে গেল। ধারা তার যাবার পানে চেয়ে রইল। পোলো টি শার্ট, নীল জিন্সের সুঠাম দেহি মানুষটাকে পেছন থেকে দেখতে খুব সুন্দর লাগছে, অনেকটা হুমায়ুন স্যারের বাদল চরিত্রটির মতো। ধারা আজ বুঝলো প্রিন্স উইলিয়ামের ফ্যান কেন বেশি। ফুচকার অর্ডার দিতে একটু দূরেই এলো অনল। সে ধারার প্রশ্নের উত্তরটা হয়তো দিতে পারত, কিন্তু ইচ্ছে হলো না তার। সঠিক সময় আসলে হয়তো দেওয়া যাবে। অর্ডার দিয়ে আইসক্রিম নিয়ে গন্তব্যে যেয়ে দেখলো স্থানটি ফাঁকা, ধারা নেই। অনল আশেপাশে চোখ ঘোরালো, কিন্তু মেয়েটা যেন বাতাসে উবে গেছে। বিচলিত হয়ে পড়ল অনল। উদ্বিগ্ন চোখে দেখলো চারিপাশটা। আশেপাশের কপত কপতি জোড়াদের অস্থির হয়ে প্রশ্ন করলো, আচ্ছা, এইখানে একটি মেয়ে ছিল, নীল জামা পরা, চুল খোলা, 19 বছর, গোলগাল, দেখেছেন? প্রেমে ব্যাঘাত ঘটায় তারা যেন বিরক্তই হলো। খানিকটা ঝাঁঝালো স্বরে বলল, না ভাই, দেখিনি। অনলের দুশ্চিন্তা বাড়ল। মস্তিষ্কটা কাজ করছে না, ঘামছে সে অজান্তে। হৃদস্পন্দনের গতি বেড়ে গেছে ট্রেনের মতো। বুকের ভেতর এক অদ্ভুত উচ্চাটন তৈরি হলো। কোথায় গেল মেয়েটা? ও তো এখানের কিছুই চেনে না। না, এভাবে অস্থির হলে চলবে না। অস্থিরতায় মস্তিষ্কে নিউরন কাজ করে না, তাই তাকে শান্ত হতে হবে। চোখ বন্ধ করে মুখ ফুলিয়ে বারখানেক জোরে জোরে গরম শ্বাস ফেলল সে। তারপর খুঁজতে লাগলো ধারাকে। দিয়াবাড়ির এক মাথা থেকে খোঁজা শুরু করতে হবে। অনল তাই করলো। আইসক্রিমটা ফেলে পায়ের গতি বাড়ালো সে। আইসক্রিমটা পড়ে রইল পরম অবহেলায়। সময় অতিবাহিত হতে লাগলো, ধারাকে পাচ্ছে না সে। বুকের ভেতর এক নিকষ কালো ভয় জমতে লাগলো। মেয়েটা কি বিপদে পড়লো? কোথায় সে? একটা সময় যখন ক্লান্ত হয়ে পড়লো পা জোড়া, তখনই একটা চিকন মেয়েলি কণ্ঠ কানে আসলো। আর করবি চুরি? বল, করবি? কণ্ঠটা শুনে চোখ চলে গেল উৎপত্তিস্থলে। বেশ জনগণের জটলা, অনেক মানুষের ভিড়। কোনো মতে ভিড় ঠেলে ভেতরে যেতেই আক্কেল গুরুম অনলের। একটা ছেলের যথারীতি চুল টানছে ধারা এবং ইচ্ছে মতো মারছে। লোকেরা আশেপাশে জড়ো হয়ে যেন ম্যাটিনি শো দেখছে। ধারা তার চুল টানছে আর বলছে, আর করবি চুরি? বল, আর করবি চুরি? বল, আর করবি? সাহস দেখে তাজ্জব বনে গেলাম। আমার ব্যাগ নিয়ে পালাস? ধারার রুদ্ররূপ দেখে কেউ সাহস পাচ্ছে না তাকে আটকানোর। কেউ কেউ তো মহা উৎসাহে ভিডিও করছে। অনল কিছুক্ষণ তাকিয়ে রইল, হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়ের বিপদের ভয় পাচ্ছিল সে, অথচ সে এখানে চোর পিটাচ্ছে। একজন লোক ভিডিও করতে করতে বলল, আপা, জোস তাই না ভাই? এক্কেরে বাঘি নেই। বহু জোস। চিনেন নাকি? আমার বউ আর আমি চিনব না, থাকি হয়। অনলের কথা শুনে লোকটা আর কথা বলল না, উল্টো ভিডিও করা বন্ধ করে দিল অনলের করা চাহনিতে। আর দাঁড়িয়ে রইল না অনল। এগিয়ে গিয়ে কোনো মতে ধারার 2 হাত ছাড়ালো চোরটা চুল থেকে। কোনো মতে ঠেকালো ধারাকে। চোরটা ফাঁক পেয়ে এক দৌড়ে পালালো। অতি উৎসাহী লোকেরা ধাওয়া দিল, কাজে দিল না। ধারার চেঁচিয়ে বলল, তোর পালালো, ধরো ওকে। থাম, মরে যাবে বেচারা। কিসের বেচারা? জানো, আমার ব্যাগ নিয়ে পালাতে গেছিল, ভাগ্যিস ধরতে পেরেছি। অনল ধারার 2 হাত শক্ত করে ধরে রাখলো। ধারা এখনো ছটফট করছে। অধৈর্য অনল আর নিজেকে শান্ত রাখতে পারল না, কড়া স্বরে বলল, তোর কি আক্কেল হবে না? একটা মেয়ে হয়ে ছোটের পিছনে ছুটছিস। যদি লেগে যেত? ওদের কাছে অস্ত্র থাকে, জানিস না? তোর কিছু হয়ে গেলে? জানিস আমি পাগলের মতো তোকে খুঁজছিলাম, ভয়ে প্রাণের পানি শুকিয়ে গিয়েছিল। আর জনাবা এখানে লেডি জ্যাকি চ্যান হয়ে চোর পেটাচ্ছেন। সরি, আসলে আমার ব্যাগ। কি আছে ব্যাগে? হীরা নাকি মণিরত্ন? সরি। মাথা নামিয়ে দিল ধারা। মুখশ্রীতে আষাঢ়ের কালো মেঘ জমল তার। ঠোঁট বাঁকিয়ে রেখেছে সে, হয়তো এখনই কেঁদে দিবে। অনল বিরক্তির নিঃশ্বাস ফেলল। তারপর ধারার নরম হাতটা নিজের হাতের ফাঁকে নিল। গম্ভীর স্বরে বলল, হাত যেন না ছাড়া হয়, নয়তো তোর খবর আছে। তুমি কি খুব ভয় পেয়েছিলে? কেন? বাসায় একটা হিটলার আছে না, যদি শুনতো তোকে হারিয়ে ফেলেছি, আমাকে ত্যায্য নাতি করতো। ত্যায্য নাতি হতে চাই না। ঝাঁঝালো কণ্ঠে বলল অনল। তার কণ্ঠ জড়ানো, বেশ হাঁপাচ্ছে সে। বলিষ্ঠ বুকখানা এখনো ওঠানামা করছে। ধারা নরম গলায় বলল, শুধু এইটুকুই? অনল চুপ করে রইল। হাতটা আরো শক্ত করে ধরল, যেন ছেড়ে দিলে পাখি উড়াল দিবে। ধারা অনুভব করলো অনলের হাতটা বেশ উষ্ণ। রুক্ষ বিশাল হাতের মাঝেও যে এত উষ্ণতা থাকবে সেটা আশা করেনি। আরণ জোরে তাকালো অনলের মুখের দিকে। শ্যাম মুখটা ঘেমে একাকার, ভ্রুযুগল এখনো কুঞ্চিত। চোখে ভীতি। কিসের ভীতি? শুধুই ত্যায্য নাতি হবার ভয়, নাকি অন্য কিছু? কে জানে। পশ্চিম আকাশে রক্তিম সূর্যের আভা দেখা যাচ্ছে। সূর্যটা ডুবন্ত। দিব্যকালের সমাপ্তির পর রাত্রির সূচনা। পাখিরা উঠছে নিজ গৃহে যাবার তালে। বাতাসটাও ধীর গতিতে বইছে। অনল বাইক চালাচ্ছে, তার ঘাড়ে হাত রেখে বসে আছে ধারা।
ধারার আজ বিকেলটা খুব ভালো কেটেছে। অনল গরম দেখালেও তার সাথে বেশি রূঢ় হয়নি। আজ নতুনভাবে আবিষ্কার করলো সে অনলকে। সে তার হাতটা একটাবারের জন্য ছাড়েনি, ঘেমে গেলেও ছাড়েনি। তাকে ফুচকা খাইয়েছে, 2টো আইসক্রিম খাইয়েছে, তারপর বেশ কিছু ছবি তুলে দিয়েছে। তখন বেশ হুমড়ি তুমড়ি করেছিল, ঠিক, কারণ দোষটা তার ছিল। ওই সময় মাথায় ছিল না চোরদের কাছে ছুরি চাকু থাকে। সত্যি তো, যদি পেটে ঢুকিয়ে দিত তখন অপারেশন করতে হতো। ইস, কি একটা কাণ্ড হতো। এগুলো কিছুই ভাবেনি ধারা। আসলে ব্যাগটা খুব প্রিয়। এটা ভার্সিটিতে ওঠার পর বড় মা কিনে দিয়েছে। তখন থেকে তার কাছেই এটা। কিভাবে চুরি হতে দিল? সেই ব্যাগে তার মোবাইল, ভার্সিটির আইডি কার্ড, কত কিছু। সেটা হয়তো মণিরত্ন না, কিন্তু দামি তো। অনল সেটা বুঝবে না। সন্তর্পণে একটা নিঃশ্বাস গোপন করলো ধারা। বাইক থামলো বাড়ির গেটে। ধারা নামতেই অনল প্রশ্ন ছুড়ল, মন ভালো হয়েছে তো? হুম। প্লাবনের বিয়েতে যাচ্ছিস তো? ধারার মিনিট কয়েক চুপ করে রইল, তারপর বলল, যেতে তো হবেই, আমি যাব। বলেই ভেতরে পা বাড়ালো। তখনই পেছন থেকে অনল ডেকে উঠল, শোন। কিছু বলবে? না, কিছু না, যা। বলেই গ্যারেজে বাইকটা রাখতে ব্যস্ত হলো অনল। ধারার কিছু সময় বলদের মতো তাকিয়ে রইল। লোকটা এমন কেন? সত্যি একটা প্রহেলিকা অনল ভাই। বুধবার সকাল সকাল প্লাবনদের বাড়িতে চলে এলো অনল এবং ধারা। কলেজের বন্ধু বিধায় আগে আসার জন্য অনুরোধ করেছিল। অনলও আপত্তি করলো না। কত বছর পর সব ভার্সিটি এবং কলেজের বন্ধুদের আসর বসবে। আসলে কাজের ব্যস্ততায় কখনো সেই সুযোগ হয় না। রবিন, ইকরাম, সমীর এদের সবার সাথে আজ দেখা হবে। প্লাবনের মা ধারাকে দেখেই বলল, বৌমা তো ছোট, এই ছোট মেয়ের কাছে নিজেকে সঁপে দিলি অনল। অনল শুধু হাসলো, উত্তর দিল না। ধারা কিছুটা সিটিয়ে গেল। নতুন পরিবেশ, অচেনা সবাই, এর মাঝে নিজেকে মানিয়ে নিতে একটু সময় তো লাগবে। প্লাবন তাকে দেখে বলল, যাক, তুমি এসেছো, দেখে খুব খুশি হলাম জলধারা। আপনার বিয়ে, আর আমি আসবো না হয়। আপনি আমার দেবর বলে কথা। কথাটা শুনতেই বিষম খেলো অনল। কোনো মতে হাসি থামিয়ে রাখলো সে। ধারার কথাটা যে স্যাটায়ার ছিল, কেউ না বুঝুক, সে ঠিকই বুঝেছে। ধারা অনল নতুন বিবাহিত জুটি, বিধায় তাদের জন্য একটা আলাদা ঘরের ব্যবস্থা করা হলো এবং এই পুরো বিল্ডিংটা প্লাবনের পরিবারের। প্লাবনের ছোট চাচারা থাকে নিচতলায়, বড় চাচা উপরতলায়, মাঝের একতলায় ছোট ফুপু থাকেন। ছোট ফুপুর বাসার একটা রুম বরাদ্দ হলো অনল এবং ধারার জন্য। অনল রুমে এসে গা এলিয়ে দিল, স্মিত হেসে বলল, বোর হচ্ছিস? না, তবে একটু অস্বস্তি হচ্ছে। সকলে কেমন আমাকে ঘিরে ধরেছে, মনে হচ্ছে আমি চিড়িয়াখানার একটা জন্তু, আর টিকিট দিয়ে আমাকে দেখতে হবে। ভুল তো নয়। অনল ভাই, ভালো হবে না কিন্তু। অনল ঠোঁট বাঁকিয়ে হাসলো, সুন্দর স্বচ্ছ হাসি। তারপর বলল, প্লাবনকে যেমন ও বাড়ির সবাই ভালোবাসে, এই বাড়িতে আমাকেও সবাই ভালোবাসে। আমি যে বন্ধুদের মাঝে সবার আগে বিয়ে করবো কেউ মানতে পারিনি, তাই এত আগ্রহ। সয়ে যাবে। ও, তুমি বুঝি নারী বিদ্বেষী ছিলে? এটা কি প্লাবন বলেছে? না, ইকরাম ভাই বলছিল। কানে নিবি না এসব রটনা। নিলাম না, আমার কি? সত্যি কিছু না। ধারা উত্তর দিল না। লাগেজটা বের করে বলল, তালা খুলে দাও, আমার শাড়ি বের করব। সন্ধ্যায় অনুষ্ঠান, এখন শাড়ি কেন বের করবি? আজই গোছানো লাগবে না, প্রস্তুতির ব্যাপার আছে। যার বিয়ে তার হুঁশ নেই, উনি আসছে সাজতে। পারবো না, আমি ঘুমাবো এখন। আর কোনো আওয়াজ করবি না, যদি আওয়াজ শুনেছি তো দেখি। অনল ভাই। চুপ। বলেই হাতটা চোখের উপর দিয়ে শুয়ে রইল অনল। ধারার ইচ্ছা করলো কয়েক দফা কথা শোনাতে, কিন্তু কিছু বলল না। এই শোধটা তোলাই থাক। হলুদের সন্ধ্যা, আলোকসজ্জায় সেজেছে প্লাবনদের বাড়ি। বাড়ির সব ছেলেদেরই হলুদের অনুষ্ঠানে ব্যস্ত। অনল, ইকরাম এবং রবিনের দায়িত্ব পড়ল খাওয়া দাওয়া এবং ডেকোরেশনের। প্লাবনের ভাই বোনেরা তাদের উপর দায়িত্ব চাপিয়ে ছবি তুলতে ব্যস্ত, কারণ ফেসবুকে দিতে হবে। কেউ কেউ তো টিকটকও বানাচ্ছে। ফলে তিনজনকে গাধা খাটনি খাটতে হচ্ছে। দুপুরে খাওয়ার সুযোগও হয়নি। মোটামুটি কাজ এগিয়ে রবিন বলল, এই ফলের ডালাটা দেখছিস? আন্টি যাচ্ছে। যারা আমাদের ঘরে ফুপু রেখেছেন, হয়তো এনে দিচ্ছি। বলেই অনল নিচে গেল। নিজ ঘর বিধায় নক না করেই ঢুকে পড়ল। রুমে ঢুকতেই তার পা জমে গেল। ধারা তখন শাড়ি পরছিল, এলোমেলো কুচি মেঝেতে কড়াগড়ি খাচ্ছে। আয়নায় অনলের প্রতিবিম্ব দেখে কোনো মতে আঁচল টেনে দিল সে। তীব্র আতঙ্কিত স্বরে বলল, নক করবে না, এভাবে ঢুকে কেউ? অনল কিছু সময় নির্বিকার চিত্তে তাকিয়ে রইল ধারার দিকে। তারপর আশেপাশে দেখে ফলের ডালাটা তুলে নিল। তারপর সে বেরিয়ে যেতে যেতে নির্লিপ্ত স্বরে বলল,
কেউ যদি এত বুড়ি হবার পরেও দরজায় লক না করতে পারে, সেখানে এভাবেই ঢুকে পড়ে মানুষ। কথাটা বলে বেরিয়ে গেল অনল। ধারা জিভ কাটলো দাঁত দিয়ে। লকটা লাগাতেই ভুলে গিয়েছিল সে। মাথায় গাঁটটা দিয়ে দরজার লক লাগালো। ভাগ্যিস অনলই ছিল। অনল দাঁড়িয়ে আছে স্টেজের পাশে, তার হাতে ফলের ডালা। রবিন তাকে হালকা ধাক্কা দিয়ে বলল, কি হয়েছে? তোর কান লাল হয়ে আছে কেন? কিছু না, অ্যালার্জি হয়তো। মৃদু হেসে কথাটা বলল অনল। রবিন অবাক চোখে অনলের দিকে তাকিয়ে রইল। দুপুরে তো খাবারই জুটলো না, এলার্জি হবেটা কিভাবে? হলুদের অনুষ্ঠান শুরু হলো। ধারা হলুদের বাটি নিয়ে উপস্থিত হলো। হলুদ জামদানি, হালকা রূপার গহনা, হালকা সাজ। সকলের চোখ যেন তার দিকে। প্লাবনের একটা বোন খোপায় বেলিন মালা বেঁধে দিল, ফলে আরো যেন সুন্দর লাগছে তাকে। নতুন বউ টাইপ একটা ভাইব আসছে তার থেকে। কেউ সুন্দর বললে সেও লাজুক হাসি হাসছে। প্লাবনের মা তার কানের নিচে কাজলের টিপও দিয়ে দিলেন। ধারা হলুদের বাটি রেখে অনলের পাশে এসে দাঁড়ালো। মৃদু স্বরে বলল, কেমন লাগছে আমাকে? সঙের মতো। না তাকে কথাটা বলল অনল। ধারা পাল্টে বলে উঠল, নিজেকে দেখেছো? সঙ্গের বউ তো সঙ্গেই লাগবে। অনল কিছু বলল না, শুধু ধারার হাতটা নিজের হাতের ফাঁকে গলিয়ে রাখলো। এর মাঝে ঘটলো আরেক বিপদ। বরের পেট খারাপ, সে শুধু বাথরুমে যাচ্ছে আর আসছে। হলুদ লাগাবার জন্য বসতেও পারছে না। যেই একটু বসছে অমনি পেট গুড়গুড় করছে আর ছুটতে হচ্ছে তাকে। প্লাবনের এমন অবস্থায় ধারাকে দেখা গেল মিটিমিটি হাসতে। অনলের চোখ ব্যাপারটা এড়ালো না। তখন সে ধারার কানে মুখ ঠেকিয়ে বলল, কাজটা তোর, তাই না? হঠাৎ করে উষ্ণ ঠোঁটের স্পর্শ পেতে চমকে উঠল ধারা। স্বয়ংক্রিয়ভাবে হাত চলে গেল কানের কাছে। অনলের দিকে তাকাতে আরেক দফা চমকালো। চোখ দয় ছোট ছোট করে তার দিকে কিটমিট করে তাকিয়ে আছে লোকটি। খানিকটা গলা খাকারি দিয়ে আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল, প্রমাণ আছে যে এটা আমার কাজ। যত দোষ নন্দ ঘোষ। যাও যাও, নিজের বন্ধুকে দেখো গিয়ে। বলেই নজর সরিয়ে নিল। অনল এখনো সুচালো নজরে ধারার দিকে তাকিয়ে আছে। ধারা সামনের দিকে তাকালো। সেখানে বেশ চমৎকারভাবে লেখা প্লাবনের গায়ে হলুদ। লেখাটা দেখে তার ঠোঁটের কোণায় জমে থাকা হাসিটা বিস্তারিত হলো। হ্যাঁ, কাজটা ধারার। একে বলে ঠান্ডা মাথার প্রতিশোধ। অবশ্যই সম্পূর্ণ কৃতিত্ব যমজ বিচ্ছুদের। এইসব অদ্ভুত শয়তানি বুদ্ধি সরল ধারার মাথা থেকে কখনোই বের হয় না। এই তো গত পরশু রাতের কথা। খাবার পর ধারা তার পুরনো ঘরে যায়। এখন এটা তার ঘর নয়, এখন এটা দস্যুদয়ের আস্তানা। ধারাকে দেখতেই ওরা ফট করে সোজা হয়ে বসে। এসা আশাকে কনুই দিয়ে গুঁতো দিয়ে বলে, ধারাপু এখানে? মানে তুই কিছু করছিস? আশা চোখ উপরে তুলে মিনিট দুয়েক ভাবে, তারপর বলে, তাহলে মহিলা আসছে কেন? আশাকে চোখ রাঙিয়ে বিনয়ী স্বরে এসা প্রশ্ন করে, ধারাপু কিছু বলবা? ধারা ধপ করে বিছানায় বসে। কিছুক্ষণ চুপ করে থাকে। ফলে যমজদের বুকে ভয় জমে। তারা দুজন দোয়া পড়ে বুকে ফু দেয়। অনল এবং ধারাকে অত্যন্ত ভয় পায় তারা। কেন পায় নিজেরাও জানে না। যদিও ধারা তাদের অনেক আদর করে, কিন্তু শাসন করার সময় পিছপা হয় না। এসা যখন আবারও জিজ্ঞাসা করে, কিছু লাগবে না তোমার? আচ্ছা ধর, কারোর উপর শোধ তুলতে চাস, কি করবি? এসা সন্ধিহান চোখে তাকায় ধারার দিকে, তারপর জিজ্ঞাসা করে, শোধটা কি তুমি নিবা? না রে আমার বান্ধবী, বল না। অনেক উপায় আছে, তুমি কোনটা নিতে চাও? ইজি, মিডিয়াম নাকি হার্ড? বেশ ভাব নিয়ে গা এলিয়ে দিয়ে এসা বলে। এশার কথা শুনে মাথা ঘুরিয়ে ওঠা জোগাড় ধারার। অবাক কণ্ঠে বলে, ক্যাটাগরি আছে? অবশ্যই আছে। এই ধরো, যদি পরিবার বা আত্মীয় বা শিক্ষকদের উপর কোনো শোধ তুলতে হয়, আমরা ইজি ওয়েতে যাই। পাশের বাড়ির আন্টি বা পাড়ার বদমাইশদের শাস্তির জন্য মিডিয়াম। আর হার্ডটা এখনো অ্যাপ্লাই করিনি, এতটা খুব হয়নি কখনো। থাক থাক, ইজি ইজি যথেষ্ট। ধারার কথা শুনে এসা দাঁত বের করে হাসে, তারপর আশাকে বলে, ফর্মুলা নম্বর 203 দে তো। আশাও মাথা দুলিয়ে টেবিলের ডেস্কের ভেতর থেকে একটা ছোট কৌটা বের করে এশার হাতে দেয়। এশা কৌটাটা ধারার হাতে দিয়ে বলে, এটা স্পেশাল ওষুধ, বেশি ব্যবহার করবা না। আধা চামচ খাবারের সাথে, পাখি একবেলা বাথরুমে। সিক্রেট সাইড ইফেক্ট? স্যালাইন খেলে ঠিক হয়ে যাবে। মাঝে মাঝে বাবার চায়ে মিশিয়ে দেই, কিন্তু শোধ তুলবাটা কার উপর? ধারার বিচিত্রভাবে হাসে, তারপর চোখে টিপ্পনি দিয়ে বলে, বিয়ে বাড়ি আসার পর এখানে প্লাবনের মা ফুপুর সাথে বেশ সখ্যতা হয় ধারার। ফলে বিকালে যখন তারা সবার জন্য চা কফি বানাচ্ছিলেন, ধারার গল্পের ছলে তাদের পাশে দাঁড়িয়ে পড়ে। ফাঁকতালে প্লাবনের কফির মগে আধা চামচ মিশিয়ে দেয় ফর্মুলা নাম্বার 203, যার ফলাফল স্বরূপ
প্লাবনকে শুধু বাথরুম টু স্টেজ আর স্টেজ টু বাথরুমই করতে হচ্ছে। বুকে জমে থাকা ক্ষোভটা আজ বের করে বেশ শান্তি লাগছে ধারার। যদিও এখানে প্লাবনের তেমন কোনো দোষ নেই, কিন্তু একেবারে যে নেই তা কিন্তু নয়। সে বুঝে অবুঝ হবার ভান করত, কিশোরীর আবেগকে প্রশ্রয় দিত। সে কি সত্যি বুঝতো না কেন একটা মেয়ে তাকে এতটা প্রাধান্য দেয়? তবে আজ শোধ তুলে সম্পূর্ণরূপে নষ্ট আবেগকে বিদায় জানালো ধারা। সে আর আবেগে ভাসবে না, কারণ ন্যাড়া বেলতলায় একবারই যায়। প্লাবনের হলুদ অনুষ্ঠান অবশেষে সম্পন্ন হলো। অনুষ্ঠান ঠিকই হলো, কিন্তু তা হলো বড় বিচিত্রভাবে। বরকে হলুদ লাগানো হলো, কিন্তু তা স্টেজে না, বাথরুমের পাশে চেয়ার বসিয়ে। মিষ্টি মুখের বদলে খাওয়ানো হলো কাঁচা কলা ভর্তা দিয়ে ভাত, আর পানির বদলে স্যালাইন। এই বুদ্ধিটা প্লাবনের মায়ের। যতই হোক একমাত্র পুত্রের গায়ে হলুদ, পেট খারাপ বলে তো আর সেটাকে আটকে রাখতে পারেন না। বেচারা প্লাবন পড়ল বড্ড বিপাকে। মাকে বোঝানোর চেষ্টা করলো, তবে কাজে দিল না। ফলে সব বিনা বাক্যে মেনে নিতে হলো। হলুদের অনুষ্ঠান শেষ হলে ছাদে আড্ডা জমল। প্লাবনের কাজিন বর্গ, বন্ধুমহল, অনল এবং ধারাও সেখানে বসলো। প্লাবন স্যালাইনের বোতল হাতে উপস্থিত হলো। এখন বাথরুমে যাওয়াটা বন্ধ হয়েছে। ঔষধ খেয়ে কিছুটা হলেও এখন স্বাভাবিক। এমন একটা হলুদ কাটবে ইহজীবনে ভাবেনি। প্লাবনকে দেখেই রবিন বলল, কি পেট টাইট হলো নাকি এখনো বেড টু বাথরুম? প্লাবন অগ্নিদৃষ্টি প্রয়োগ করলো। একটু লজ্জায় পড়ল। ছোট ছোট বোনদের সামনে এমন কথা। এই রবিনের মুখে কোনো কিছুই আটকায় না, সর্বদা মুখরাসে। হুটহাট কিছু একটা বলে লজ্জা দিয়ে দিবে। শুধু স্বচ্ছ মনের কারণে পার হয়ে গেল। ধারা মিটিমিটি হাসলো। অনলের চোখ এড়ালো না সেই হাসি। কথায় কথায় কানের আড্ডা বসলো। রবিন হেরে গলায় গান গাইল। সেই গান শুনে প্লাবনের এক বোন বলে উঠল, ভাই থামেন, রাস্তার কুকুরগুলো পালিয়ে যাচ্ছে আপনার গানে। কিন্তু এতে রবিনের কিছু যায় আসে না। সে গান গাইছে। এর মাঝে প্লাবনের আরেক বোন বলে উঠল, অনল ভাইয়া, আপনি একটা গান গেয়ে শোনান। কথাটা শুনতেই ধারা তির্যক চাহনি নিক্ষেপ করলো মেয়েটার দিকে। মেয়েটাকে বহুতক্ষণ যাবৎ লক্ষ্য করছে সে। অনলের প্রতি যেন তার আধিক্যতা একটু বেশি। ধারা একটা ব্যাপার মোটেও বুঝতে পারল না, মেয়েটার সমস্যা কি। একবার ছলে বলে ছবি তুলতে আসে হলুদ লাগাতে চায়, এখন আবার গানের বাহানা। আর এই প্রিন্স উইলিয়াম কি মধু নাকি যে মৌমাছির মতো তাকে ঘিরে ধরতে হবে? কথাগুলো মনেই রাখলো। যার যা খুশি করুক, তার কি। সকলের বায়নাকে নাকচ করতে পারল না অনল। অনলের গানের গলা যে ভালো এটা অজানা নয়। কিছু মানুষ আছে যাদের অনেক গুণ থাকে। অনল তেমনই। এই গানের জন্য স্কুল কলেজ থেকে কম পুরস্কার সে পায়নি। ধারাও মুখে হাত দিয়ে মুগ্ধ হয়ে চাইল তার দিকে। কত বছর পর অনল ভাই গান গাইবে। ব্যাপারটা কি হাতছাড়া করা যায়? অনল প্লাবনের সিগারেটটা নিল। টুংটাং করে বাজল সুর। অমাবস্যা বিধায় আকাশে চাঁদ নেই। বিক্ষিপ্ত কালো মেঘের আকাশটা আরো কালচে লাগছে। ছাদের এদিকটাতেও আলো নেই। আধারে ডুবন্ত এই মুহূর্তটিকে সুরের জোয়ারে ডুবিয়ে দিল প্রিন্স উইলিয়ামের মনোমুগ্ধকর কণ্ঠ। ধারা যেন হারিয়ে গেল সেই সুরের জোয়ারে। তবে একটা ব্যাপার খুব ভাবালো, এত আধারকের মাঝেও যেন তার মনে হলো অনলের চোখ জোড়া তাকেই দেখছে, যেন তার জন্যে গাওয়া এই গান। এটা কি কল্পনা নাকি বাস্তব জানে না ধারা। যদি অনল তার জন্যে গেয়ে থাকে তবে বেশি ভাবলো না ধারা। মরিচিকা হলে আবারও পিছলা খেতে হবে, দরকার কি। থাক না কিছু সুন্দর মুহূর্ত স্বর্ণালী খামে মরিয়ে, না হয় কোনো এক সময় উল্টে পাল্টে দেখবে ক্ষণ। আজ প্লাবনের বিয়ে জুম্মাবাদ বিয়ে, জমজমাট অবস্থা। এক দ্বন্দ্ব, কারোর শান্তি নেই। ছুটাছুটি হুড়োহুড়ি লেগেই আছে। অনল রেডি হয়ে গেছে বহু আগে। ধারা এখনো তৈরি হয়নি। শাড়ির কুচিটা কিছুতেই সামলাতে পারছে না। গতদিন জামদানি শাড়ি ছিল, তবুও তার বহু কষ্ট হয়েছে। আজ তো সিল্কের শাড়ি, শুধু পিছলে যাচ্ছে কুচি। কুচি সামলাতে নাজেহাল সে। যখন সকলে বের হতে উদ্ধত হলো তখন দেখা গেল ধারা নেই। ফলে অনল তাকে খুঁজতে এলো। গতদিনের কাজের পর থেকে রুমে নক না করে রুমে ঢুকে না সে। দরজায় নক পড়তেই ধারা বলল, কে? আমি অনল। আর কত দেরি? বরপক্ষের গাড়ি বের হবে, সবাই রেডি, তুই বাদে। 2 মিনিট। সেই আধ ঘন্টা থেকে শুনছি, আর কত 2 মিনিট লাগবে? ধারা কিছু সময় চুপ করে রইল। তারপর দরজাটা খুলে একটু মুখ বের করে বলল, একটু হেল্প লাগবে। আন্টি আছে আশেপাশে? না, আন্টি ব্যস্ত। কেউ নেই মহিলা? না, সবাই নিচে। ধারা মুখটা চিন্তায় ছেয়ে গেল। তারপর বলল, তুমি কুচি ধরতে পারো? আমি বহু সময় চেষ্টা করেছি, ছুটে যাচ্ছে। ধারার অসহায় মুখখানা দেখে মানা করতে পারল না অনল। আর দেরিও হচ্ছে, তাও বাধ্য হয়ে গণিতের মাস্টার মশাইকে ছোট বউয়ের কুচি ধরতেই হলো। অনলের স্পর্শ যখন লাগছিল কেঁপে উঠছিল ধারা। অনল যতই সংযত রাখতে চাচ্ছিল, কিন্তু একবার না একবার স্পর্শ হচ্ছিল। রুক্ষ বিশাল হাতের উষ্ণ স্পর্শগুলো লাগলেই জমে যাচ্ছিল ধারা।
মেরুদণ্ড বেয়ে বয়ে যাচ্ছিল উষ্ণ রক্তের ধারা। একটা সময় শাড়ির কুচি সমস্যার সমাধান হলো। ধারা তাড়াতাড়ি খোপা করে নিল চুলগুলো। অনল তখনও সেখানেই দাঁড়িয়েছিল। হঠাৎ তার চোখ বাঁধল ধারার ঘাড়ের কালো তিলটি। ফর্সা গায়ে যেন নজর টিকার মতোই লাগছে তিলটিকে। নজর টিকাতেও ঘোরে পড়া যায় জানা ছিল না অনল। কখন সেটাকে ছুঁয়ে দেখা ইচ্ছা তাকে ঘিরে ধরল নিজেও হয়তো জানে না। অজান্তে পা জোড়া এগিয়ে গেল ধারার দিকে। ঘাড়ের উপর উষ্ণ নিঃশ্বাস পেতেই আয়নায় চোখ গেল ধারার। অনল ঠিক তার পেছনে ঘোর লাগা মাদক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। তীব্র লজ্জা অনুভব করল ধারা। অজান্তেই নরম গলাজোড়া উষ্ণ হয়ে উঠল, দৃষ্টি নামিয়ে নিল। শাড়ির আঁচলটা চেপে ধরল, কোনো মতে বলল, অনল ভাই। ধারার স্মিত ধীর স্বর মস্তিষ্কে ঝংকার তুলল। অনলের হুঁশ ফিরল। সে যেন সম্মোহনের ভেতর ছিল। সম্বিত ফিরতে চোখ সরিয়ে নেয়, আড়ষ্ট কণ্ঠে বলে, আমি নিচে যাচ্ছি, 2 মিনিটে আয়। বলেই হনহন করে বেরিয়ে যায় অনল। ধারা সেখানেই দাঁড়িয়ে থাকে। এখনো লজ্জায় চোখ তুলতে পারছে না সে। এত লজ্জা কেন লাগছে তার? বিয়েটা একটা কমিউনিটি সেন্টারে হচ্ছে। অবশেষে বরযাত্রী পৌঁছালো সেন্টারে। স্মৃতির মা বেশ আদরে বরণ করলেন আমজাদকে। গেটে চাঁদাবাজি হলো, কিন্তু বেশি সুবিধা করতে পারল না বউয়ের বোনেরা। শ্রাবণকে বসানো হলো বরের চেয়ারে। ধারা দেখা পেল নিজ পরিবারে। ইলিয়াস তাকে দেখেই বলল, তোর মামিকে বোঝাতো, আমি শুধু বলেছি এত সাজের কি দরকার ছিল। তুমি তো এমনিতে সুচিত্রা সেন, রেগে ফুলে আছি। ধারা কিছু বলার আগে সুভাষিনী বেগমের প্রশ্নের ট্রেন চলল। তোকে রুগা লাগছে কেন? খাসনি নাকি? এই অনল, তুই ওর খেয়াল নিসনি? ধারা কার কথা ছেড়ে আর কার কথার উত্তর দিবে বুঝে উঠতে পারল না। তখনই অনল বলে উঠল, বিয়েতে তো এসেছো, বিয়ে খাও না। এখানে মজলিস বসানোর কি মানে? সুভাষিনী বেগম উত্তর দিতেই যাবেন তখন শোনা গেল বিয়ে হবে না, বউ নাকি পালিয়েছে। ধারা কার কথা ছেড়ে কার কথার উত্তর দিবে বুঝে উঠতে পারল না। তখনই অনল বলে উঠল। সুভাষিনী বেগম উত্তর দিতেই যাবেন তখন শোনা গেল বিয়ে হবে না, বউ নাকি পালিয়েছে। কথাটা কর্ণপাত হতেই বিস্মিত হলো অনল এবং ধারা। বউ পালিয়েছে মানে কি? স্মৃতি এবং প্লাবনের সম্পর্কটি সে কলেজ থেকে। একটু রকচটা, দাম্ভিক, আত্মজেদি হলেও মেয়েটা প্লাবনকে প্রচণ্ড ভালোবাসে। কত পাগলামি করেছে সে, সেটার সাক্ষী প্লাবনের এই বন্ধুমহল। অনল কিছু সময় দাঁড়িয়ে রইল, তারপর সুভাষিনীকে বলল, তোমরা দাঁড়াও, আমি প্লাবনের কাছে যাচ্ছি। বলেই সে ছুটল বরের স্টেজের দিকে। ধারাও পিছু নিল তার। বহু কৌতূহল তাকে ঘিরে ধরেছে। যদি প্রেমেরই বিয়ে হয় তবে বউ পালাবে কেন? স্টেজের কাছে আসতেই দেখা গেল প্লাবন একটা চিরকুট হাতে বসে রয়েছে। তার মুখ কঠিন হয়ে আছে। সর্বদা হাসি খুশি মানুষটিকে এমনভাবে দেখবে কল্পনা করেনি ধারা। তবে একটা জিনিস তীব্রভাবে অনুভব করল সে। তার প্লাবনের জন্য সমবেদনা হচ্ছে ঠিকই, কিন্তু তার প্রেমিকা পালিয়ে যাওয়ায় অত্যন্ত খুশি, কিংবা তার হৃদয় ভেঙে যাওয়ায় অত্যন্ত কষ্ট তার হচ্ছে না। হয়তো প্লাবনের প্রতি অনুভূতিটা কেবলই কিশোরী আবেগ ছিল, যা এখন সম্পূর্ণরূপে বাষ্পায়িত হয়ে গিয়েছে। অনল প্লাবনের হাত থেকে কাগজখানা নিল। সেখানে লেখা, পারলে আমায় ক্ষমা করো, কিন্তু এই মুহূর্তে তোমায় বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। কথাখানা পড়া মাত্রই অনলের চোয়াল শক্ত হয়ে গেল। প্রচণ্ড ক্রোধ মস্তিষ্কে চড়ে বসল। তীব্র স্বরে বলল, এসব ফাজলামির মানে কি? এত বছরের প্রণয় আজ পরিণয়ে পরিণত হচ্ছে, তাহলে সে কিভাবে বলে সম্ভব নয়? অনুভূতির কি দাম নেই? প্লাবন চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর বলল, বিয়ে হবে, তোরা টেনশন নিস না, আমি জানি ও কোথায়। প্লাবনের কথায় রবিন ক্ষিপ্ত কণ্ঠে বলল, তুই জানিস মানে? কোথায় স্মৃতি? প্লাবন উত্তর দিল না, বরং হনহন করে স্টেজ থেকে নেমে গেল। অনল বন্ধুদের বলল, তোরা থাক, আমি যাচ্ছি ওর সাথে। অনল যেতে ধরলে তার পাঞ্জাবি টেনে ধরল ধারা। বিনয়ী নম্র স্বরে বলল, আমি যাব তোমার সাথে। অনল কিছু একটা ভেবে বলল, চল। কমিউনিটি সেন্টারের ছাদের ট্যাঙ্কির পাশে লাল বেনারসি পরিহিত নারী বসে রয়েছে। ট্যাঙ্কিতে হেলান দিয়ে হাঁটু জোড়ায় মাথা নুইয়ে সে বসে আছে। তার বেনারসি শাড়ির আঁচলটি বাতাসে উঠছে। খোপা করা সুন্দর পরিপাটি চুলগুলোই ট্যাঙ্কির খসে পড়া চুনের গুঁড়া দেখা গেল, কিন্তু মেয়েটির সেদিকে খেয়াল নেই। প্লাবন তার মাথার পাগড়িটি খুলে অনলের হাতে দিল। তারপর সে মেয়েটির পাশে গিয়ে বসলো। শান্ত কণ্ঠে বলল, এখানে কি করছিস? নিচে সবাই তোকে খুঁজছে, আর তো মুসা জাকার মতো অবস্থা। সবাই ভাবছে তুই আমাকে বোকা নিয়ে অন্য ছেলের সাথে পল্টিয়েছিস। আমার মেয়ের কান্না যদি দেখতি। প্লাবনের কণ্ঠ শুনে মেয়েটি তড়াক করে উঠে বসলো। তার চোখে বিস্ময়। ভেজা কণ্ঠে বলল, তুই এখানে? আমার হবু বউ
যদি চিরকুট নিয়ে ছাদের টাঙ্কির পাশে লুকিয়ে থাকে, আবার কি করার আছে? কি ভেবেছিলে স্মৃতি? একটা চিরকুট দিয়ে আমাদেরকে পালিয়ে যাবি? এত সোজা? স্মৃতি কিছুই বলল না, চুপ করে রইল কিছু সময়। তার মুখশ্রীতে বিষণ্ণতার ছাপ, চোখগুলো ভেজা। সে তাকিয়ে রইল উন্মুক্ত আকাশের দিকে। এদিকে ধারা তাকিয়ে রইল স্মৃতির দিকে। কি সুন্দর মেয়েটি, শ্যামবর্ণের মুখশ্রী, টানা টানা চোখ, বউ সাজে কি মায়াবী লাগছে তাকে। অথচ বিয়ের দিন সে ছাদে লুকিয়ে আছে। অনল ও ধারাও নিশ্চুপ। ছাদটি যেন নিস্তব্ধতায় ডুবে গিয়েছে। কিছু সময় বাদে সেই নিস্তব্ধতা ভাঙল স্মৃতি। মিলি আপুর ডিভোর্স হয়ে গেছে। ইমরান ভাইয়া প্রচণ্ড রাগ তার উপর। ভাবা যায় 7 বছরের প্রেম, তারপর 8 বছরের সংসার। সম্পর্কগুলো বুঝি এমনই হয়। একটা সময় ভালোবাসার মানুষটার প্রতি বুঝি অনীহা চলে আসে। ইমরান ভাই অকপটে বলে দিল তার একঘেয়েমি লাইফ ভালো লাগছে না। সে নাকি এই সম্পর্কে নতুনত্ব পাচ্ছে না, তাই সে মিলি আপুকে ডিভোর্স দিয়ে দিল। এই কারণে তুই ভয় পেয়েছিস? ভয় পাবো কেন? আমাদের এই 10 বছরের রিলেশনে কতবার ব্রেকআপ হয়েছে বলতো? কতবার আমি তোর উপরে রেগে ফোন অফ করে রেখেছি। সপ্তাহের পর সপ্তাহ কথা হয়নি। তুইও একই কাজ করেছিস। তখন আমরা বাচ্চা ছিলাম স্মৃতি। বিয়ের পর যে এমন হবে না তার কি গ্যারান্টি? এটা বিয়ে, এখানে ব্রেকআপ হয় না, হয় ডিভোর্স। যেখানে প্যাচাপের ওয়ে থাকে না, কি গ্যারান্টি তুই আমার উপর ফ্রেড আপ হয়ে যাবি না? আমার বদ অভ্যাস, আমার রাগ, জেদ, এগুলোর উপর তুই বিরক্ত হবি না? এই তো 4 দিন আগে মেজাজ খারাপ করে ফোন রেখে দিলি। কত ফোন করলাম এই 4 দিনে, একটিবারও ফোন ধরেছিস তুই? না, ধরিসনি। সমাজের জন্য আমি বিয়ে করতে চাই না প্লাবন। আমি বিয়ে করতে চাই কারণ তোর সাথে সারাটা জীবন কাটাতে চাই। কিন্তু মিলিয়াপুর ঘটনা শোনার পর থেকে আমার আর সাহস হচ্ছে না। একসাথে থাকবো 24টা ঘন্টা। আমাদের পছন্দ অপছন্দগুলো মিলিয়ে মিশিয়ে হবে আমাদের সংসার। যদি সেটা না মেলে, যদি আমাদের ঝগড়া মিটমাট না হয়, যদি আমাদের সুখময় স্মৃতিগুলো বিষাদ হয়ে ওঠে, কি করব তখন? তোর সাথে কাটানোর সময়গুলো অনেক স্পেশাল প্লাবন। ছোট ছোট মুহূর্ত, ছোট ছোট কাজ। আমি চাই না সেগুলো বিষাক্ত হয়ে উঠুক। হয়তো আমি কাউকে বিয়ে করতে পারবো না, সারা জীবন কুমারী থাকবো, কিন্তু আমি চাই না আমাদের সম্পর্কটাও ইমরান ভাই এবং মিলি আপুর মতো হোক। প্লাবন এত সময় চুপ করে স্মৃতির কথাগুলো শুনছিল। স্মৃতি কণ্ঠ দলা পাকাচ্ছে, চোখ টলমল করছে। সে টিস্যু দিয়ে চোখ মুছছে, ফলে মেকআপ হালকা উঠে উঠে যাচ্ছে। প্লাবন মুখ গোল করে নিঃশ্বাস ছাড়ল। জ্বালাময়ী রোদের কারণে তার শরীর ঘামে সিক্ত হয়ে আছে। রুমাল বের করে ঘামটা মুছে নিল সে। তারপর বলল, বুঝলাম, চলে বা নিজের সবাই অপেক্ষা করছে। আমি যাব না। দৃঢ় কণ্ঠে কথাটা বলল স্মৃতি। এবার প্লাবনের চোয়াল শক্ত হয়ে উঠল। কড়া স্বরে বলল, আঙ্কেল আন্টি তোরা কখনো না মারেনি, তাই না? এই জন্যই তোর এই অবস্থা। তোর কি মনে হয় এটা ফাজলামি হচ্ছে? আমি আমার পরিবারকে নিজে ফাজলামি করছি। এতকাল তোর সব জিত মেনে নিয়ে আসছে বলে মাথা উঠে নাচবে, এটা তো মানতে পারবো না। দেখ স্মৃতি, আমি 1 থেকে 10 গুনবো, এর মধ্যে যদি না উঠিস তোলে নিয়ে যাবো আমি। স্মৃতি বিস্মিত নজরে তাকিয়ে রইল প্লাবনের দিকে। শান্ত মানুষেরা রেগে গেলে ভয়ঙ্কর রূপ ধারণ করে। আজ সচক্ষে দেখল সে প্লাবনের মতো শান্ত মানুষটির রাগান্বিত রূপে খানিকটা ভয়ও পেল সে। মাথা নুইয়ে বসে রইল সে। প্লাবন আবারও গরম নিঃশ্বাস ফেলল। এবার কিছুটা নরম গলায় বলল, স্মৃতি, বয় যেমন তোর হচ্ছে আমারও হচ্ছে। এতকাল আমরা প্রেমিক প্রেমিকা ছিলাম, এখন হবো স্বামী স্ত্রী। স্বামী স্ত্রীর সম্পর্কটা অনেক আলাদা, বিচিত্র, কিন্তু এই সম্পর্কটা পবিত্র। এখানে কোনো লুকোচুরির জায়গা নেই, এখানে কোনো অবিশ্বাসের জায়গা নেই। হ্যাঁ, ঝগড়া হবে, ঝামেলা হবে, কখনো জীবনে করার রোদের দেখা মিলবে, তো কখনো বৃষ্টির মতো শীতলতা ছড়ে যাবে। তবে পর্যবেক্ষণে নয়, একে অপরকে আগলে রাখবো। এটাই তো বিবাহিত জীবন। আর মিলি আপু আর ইমরান ভাইয়ের মতো যে আমাদের বিয়ে হবে, এটা তো নয়। তারা ভিন্ন মানুষ, আমরা ভিন্ন মানুষ। হ্যাঁ, তোর উপর আমার রাগ হয়, খুব হয়, কিন্তু বিরক্ত আসে না, কারণ এই স্মৃতিটাকে আমি ভালোবাসি। সময়ের সাথে সাথে সেই ভালোবাসাটা গাঢ় হচ্ছে। নয়তো ভাব, আমি কেন ছুটে আসবো এই রোদে, এই ছাদে?
যদি তোর ওপর বিরক্তই হতাম তাহলে চিরকুট পেতে দেবদাসের মতো ফিরে যেতাম না। কিন্তু আমি জানি তুই ভয় পেয়ে কোথাও জাপটি মেরে আসিস, আর বাকি রইল ফোন না ধরা। আমার ফোন আমার কাছেই নেই। বিয়ের আগে কনের সাথে কথা বলতে হয় না, তাই আমার ফুপি ফোন নিজে আয়ত্তে নিয়ে রেখেছে। সরি, আমার বোঝা উচিত ছিল। আমার রাগ করে ফোন কেটে দেওয়া তুই চিন্তা করবি, উদ্বিগ্ন হবি। কে জানতো এই উগ্নিত্যতায় তোর বিয়ের দিন এমন কিছু করবি। আবার কি যাবে নাকি তুলে নিয়ে যেতে হবে? কারণ বিয়ে না করে আমি যাচ্ছি না। স্মৃতি নিজেকে আটকে রাখতে পারল না, ফট করে উঠে প্লাবনকে জড়িয়ে ধরল। জড়ানো স্বরে বলল, সরি, ভয় পেয়ে গিয়েছিলাম। ইটস ওকে, এই বিয়ে সারা জীবন মনে থাকবে। এত এপিক বিয়ে করা হয়নি। সেখানে হলুদের দিন বরের পেট খারাপ, বিয়ের দিন বউ নিয়ে করবে না বলে চেংটিং নিয়ে লুকিয়ে আছে। স্মরণীয় বিয়ে। আমার বিয়ে গিনেস বুকে সোনালি অক্ষরে লেখা থাকবে বলেই নিবিড়ভাবে জড়িয়ে ধরল স্মৃতিকে। এদিকে ধারার মুখেও হাসি। অবশেষে প্লাবন ভাইয়ের বিয়েটা হচ্ছে, কিন্তু অনলের মুখ দেখা গেল কঠিন। কিছু নিয়ে সে বড্ড চিন্তিত। ধারা যখন তাকে মৃদু ধাক্কা দিয়ে বলল, কি ভাবছো? অনল উত্তর দিল না, বরং কঠিন মুখে বলল, কিছু না। ধারা আর ঘাটালো না। অবশেষে প্লাবন এবং স্মৃতির বিয়েটা হলো। অবশ্য প্লাবনকে নিয়ে রবিন বেশ হাসি ঠাট্টাও করলো। বন্ধু মহলে এমন বিচিত্র বিয়ে কজন আর হয়েছে। কিন্তু অনলকে দেখা গেল শান্ত। অনল বরাবরই চুপচাপ, বিধায় কেউ ঘাটালো না। তবে তার কঠিন চিন্তিত মুখখানা ধারার নজর এড়ালো না। কি নিয়ে এত ভাবছে অনল ভাই? জ্যৈষ্ঠ মাসের প্রথম দিন, সূর্যি মামার আলাদা দাপট। কড়া রোদে উত্তপ্ত পৃথিবী, ক্ষীণ বাতাস বইছে, সেটাও বেশ উত্তপ্ত। রোদের প্রভাবে গা ঘেমে একসার। এদিকে পশ্চিম আকাশে সফেদ মেঘেরা দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে। বৃষ্টি হবার কোনো মতলব নেই। এই গরমে বিচ্ছু জোড়ার সাথে মার্কেট এসেছে ধারা। তাদের নাকি নতুন জুতো লাগবে। এখানে নতুন স্কুলে 9-এ ভর্তি হচ্ছে তারা। আগে ছোট মামারা থাকতেন ময়মনসিংহে, ওখানেই ছিল মামার ব্যবসা। কিন্তু এই বছর তার পার্টনার তাকে বিশাল ধোঁকা দিয়েছে, প্রতারণা করে সকল টাকা হাতিয়ে নিয়েছে। ফলে ময়মনসিংহে থাকা দুষ্কর হয়ে উঠেছে ইলিয়াসের জন্য। নানা ভাই কথাটা জানতেন, ফলে তিনি ছেলেকে নিজ বাড়িতে ডেকে নেন। এতকাল সবাই জানতো বেড়াতে এসেছে ইলিয়াস ও পরিবার। কিন্তু গতরাতে যখন ইলিয়াস বলল, এসা এবং আশাকে নতুন স্কুলে ভর্তি করিয়েছিলি, আগামী সপ্তাহ থেকে ওদের ক্লাস, তখন সবার বোধগম্য হলো ব্যাপারটা কি। জামাল সাহেব উপস্থিত ছিলেন সেখানে। তিনি গম্ভীর কণ্ঠে বলল, ছাগলটাকে বলছিলাম আমার ব্যবসা ছেড়ে অন্য জায়গায় যাস না, কিন্তু শুনিনি। অতি শিক্ষিত ছাগল কি না? যাক, এখন যখন সে আমার কাছে ফেরত এসেইছেই, তাই আমার বাজারের দোকানটা ইলিয়াসই সামলাবে, আর এই বাড়িতেই ভাড়া থাকবে। রাজ্জাক বাবার কথাই বলে উঠলেন, ভাড়া কেন থাকবে বাবা? এটা তো ওরই বাসা। কে বলেছে এটা আমার বাসা? তুমি আমার ছেলে, আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবনি, তাই তোমার ভাড়া মুকো। কিন্তু এই ছাগলটা সেটা করেনি, তাই ওকে ভাড়া দিতে হবে। ইলিয়াস কিছু বললেন না, মাথা নাড়ি সম্মতি দিলেন। রবি অবশ্য সুভাষিনীকে আফসোস করে বলল, বাবা এমন কেন আপা? বয়স্ক মানুষ তো, ছেড়ে দাও। সেজন্য ধারা এবং যমজ বিচ্ছুরা মার্কেটে এসেছে নতুন স্কুলের ইউনিফর্ম, জুতো এবং যাবতীয় জিনিস কেনার জন্য। তারা শপিংই করছিল, অমনি মানুষের ছোটাছুটি শুরু হলো। ধারা দুজনের হাত শক্ত করে ধরল। একজন পুরুষকে ডেকে বলল, আঙ্কেল সবাই দৌড়চ্ছে কেন? দাঙ্গা লাগছে, মারপিট হচ্ছে, এসব বন্ধ, বাড়ি যান তাড়াতাড়ি। কথাটা শোনা মাত্রই ধারার বুক কেঁপে উঠল। মার্কেট বাসা থেকে খুব বেশি দূরে নয়, সে কারণে বোনদের দিয়ে সে এসেছে। কিন্তু ঝামেলায় পড়বে কল্পনাও করেনি। এশা এবং আশার হাত শক্ত করে ধরে সেই মার্কেট থেকে বের হতে যাবে, অমনি দেখলো দাঙ্গা দলেরা মার্কেটের প্রবেশপথে দাঁড়িয়ে আছে। এই প্রথম যমজেরাও ভয় পেল। ধারা উপায় না পেয়ে একটা দোকানের ভেতর গিয়ে আশ্রয় নিল। দোকানি ক্ষতির ভয়ে শাটার দিয়ে দিল। ধারা ভেবে পাচ্ছে না কি করবে। বাসায় ফোন দিবে, কিন্তু বাসায় তো শুধু বড় মা এবং ছোট মামি, মামারা তো কাজে গেছেন। তখনই স্মরণ হলো অনলের কথা। ফোনটা বের করে ডায়াল করলো অনলের নাম্বারে। ফোন বাজছে কিন্তু ধরছে না। ধারা আবারও ফোন করলো। একটা সময় ফোন রিসিভ হলো। ধারা আতঙ্কিত কণ্ঠে বলল, অনল ভাই, আমি ধারা। আমরা মার্কেটে আটকা পড়েছি, প্লিজ তাড়াতাড়ি আসো। বাসা থেকে 2 রোড সামনে সে কাপড়ের মার্কেট, সেটাতে। ধারার কথা শেষ হবার আগেই ফোন কেটে গেল। ধারা আবারও ফোন দিল, কিন্তু ফোন ধরল না কেউ। চিন্তায় পড়ে গেল ধারা। অনল কি আসবে না?
বাইরে তীব্র শব্দ শোনা যাচ্ছে, ভাঙচুর হচ্ছে, লাঠালাঠি হচ্ছে। শব্দগুলো কর্ণকুহরে আসতেই বুকে জমা ত্রাস ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ধারা যমজদের হাত শক্ত করে ধরে রইল। এশা এবং আশার মুখ থমথমে। সারাক্ষণ দুষ্টবুদ্ধি মাথায় নিয়ে ঘোরা মানুষও যখন শান্ত হয়ে যায় বুঝতে হবে পরিস্থিতি কত ভয়ানক। দোকানি পুলিশকে ফোন দিল, আতঙ্কিত কণ্ঠে বলল, স্যার, আমি সমবায় মার্কেটের একজন দোকানদার। এখানে কিছু ছেলেপেলে মারপিট করছে, দোকান ভাঙচুর করছে। আমি শাটার দিয়ে দোকানে বসে আছি। স্যার, একটু জলদি আসুন, আমার এবং কাস্টমারের জীবন ঝুঁকিপূর্ণ। ওপাশ থেকে ইন্সপেক্টর কি বলল বোঝা গেল না। ধারা চুপ করে বসে আছে, মনে মনে সকল দোয়া দরুদ পড়ছে। সে নিজের জন্য আতঙ্কিত সেটা কিন্তু নয়, সে আতঙ্কিত ছোট বোনগুলার জন্য। নিজ দায়িত্বে বেশ চড়াও হয়ে তাদের মার্কেটে নিয়ে এসেছে। বড় মাকে বলেছে সেই বড়াই সব ধুলোয় মিশে গেছে। এই বিপদে পড়বে জানলে কখনোই এমন বড়াই করে আসতো না। ভয় আতঙ্ক ত্রাসে তার কপালে ঘাম জমছে, গলা শুকিয়ে যাচ্ছে। বিনয়ী স্বরে দোকানিকে বলল, আঙ্কেল একটু পানি হবে? দোকানি স্মিত হেসে পানির বোতল এগিয়ে দিলেন, কিন্তু পানি খাওয়াটা হলো না। শাটারের উপর তীব্র আঘাতের শব্দ এলো। দাঙ্গাকারীরা দোকান অব্দি চলে এসেছে। হয়তো শাটার ভেঙে দোকানে হামলা করার ধান্দা। ধারা কেঁপে উঠল। দোকানি বলল, ভয় পেও না, আমার শাটার মজবুত আছে, ঢুকতে পারবে না। আর আমি ভেতর থেকে 3টে তালা দিছি। ধারা দোকানির কথায় আশ্বস্ত হতে পারল না। বুকে জমা ভয়টা তীব্র আকার নিল। তারা কি সত্যিই ঢুকে পড়বে? তারপর কি হবে? আচ্ছা, অনল কি সত্যি আসবে না? অনলের কথা মনে পড়তে পুনরায় ফোন করলো তাকে, কিন্তু এবারও হতাশায় জুটল। এই আতঙ্কের মধ্যেও আশা এশাকে খোঁচালো, ফিসফিসিয়ে বলল, না, নিরস্ত্র বিধায় চুপ করে আছি। সাহসী আমি বটেই, তবে নির্বুদ্ধি নই। খালি হাতে বাঘের ডেরায় যাই না। আমি কি তোর মতো ভীতু? দুজনের মধ্যে বেশ রেশারেশি লাগলো। একই বিপদ, কিভাবে বাসায় যাবে মাথায় আসছে না। উপরন্তু যমজদের কিচিরমিচির শুনে ক্রোধ সামলাতে পারল না ধারা। ঝাঁঝালো স্বরে বলল, চুপ, একদম প্যাপু করবি না, ঝিম ধরে বসে থাক। আর একবার যদি টু শব্দ করেছিস তো শাটার খুলে দুটোকে বাইরে দিয়ে আসবো। ধারার রামধমক কাজে দিল। দুজনে সাময়িক কালের জন্য চুপ করে গেল ঠিকই, কিন্তু এশা ফাঁকতালে ফিসফিসিয়ে বলল, ভয়ে মহিলার মাথা আউলে গেছে, চুপ থাকাই শ্রেয়। সময় অতিবাহিত হলো। শাটারের উপর আঘাতের মাত্রা কমলো। ধারা পা এগিয়ে বসে আছে, তার কোলে যমজদ্বয় মাথা দিয়ে অর্ধশোয়া। দোকানি তার কাজ করছে যেন কিছুই হয়নি। হঠাৎ সাইরেনের আওয়াজ কানে এলো, মানুষের ছোটাছুটির শব্দও কানে এলো। কিছু মানুষের আর্তনাদ শোনা গেল। ধারা সোজা হয়ে বসলো, বেশ কৌতূহল তার মুখে। দোকানি বলল, পুলিশ চলে এসেছে, এখন ভয় নেই। এগুলোকে পিটায় সোজা করে দিবে, এখন নিশ্চিত হয়ে যাও। ধারা মৃদু হাসলো, কিন্তু বুকে একটা চাপা কষ্ট জমা হলো। অভিমান হলো অনলের উপর। সে ধারার বিপদ জেনেও এলো না। চোর ধরার ওই দিন লোকটার বেশ ভয়ার্থ চেহারা দেখেছিল ধারা। ভেবেছিল হয়তো কঠিন মানুষটির হৃদয়ে তার প্রতি টান রয়েছে, তাই তো তাকে হারাবার ভয় ছিল। কিন্তু সবকিছুই মিথ্যে লাগছে। এই অভিমানের কারণটি জানা নেই ধারার, তবে চিনচিনে তীক্ষ্ণ ব্যথা হৃদয়ের অন্তঃস্থল ছেয়ে গেল। এসা বলল, ধারাপু, এবার বাড়ি যেতে পারো মনে হয়। ধারা উত্তর দেবার আগে শাটারে তীব্র আঘাত কর্ণপাত হলো। আঘাতটা লাঠির নয়, হাতের। দোকানি চিন্তিত হয়ে পড়ল। গ্যাঞ্জাম থেমে গেলে শাটার কে আঘাত করবে? তখনই গম্ভীর পুরুষালী কণ্ঠ শোনা গেল, ধারা, এশা, আশা, তোরা কি এখানে? ধারা, এখানে থাকলে উত্তর দে। কণ্ঠটা চিনতে সময় লাগলো না। মুহূর্তেই বুকের মধ্যে মধ্যস্থলে জমা মেঘ মেদুর কেটে গেল ধারার। অভিমান জলরূপে নয়নে জমল। ভেজা কণ্ঠে বলল, অনল ভাই, আমরা এই দোকানে। দোকানে কিছু বুঝার আগে তাকে বলল, আঙ্কেল প্লিজ শাটার খুলে দিন, আমার বর বাইরে দাঁড়িয়ে আছে। দোকানি সময় নষ্ট করলো না, তাড়াতাড়ি খুলে দিলেন দোকানের শাটার। শাটার খুলতে অনলকে দেখা গেল। ভয়ার্থ আতঙ্কিত মুখশ্রী, সিল্কি চুলগুলো এলোমেলো, উস্কো খুস্কো ঘর্মাক্ত শার্টটি গায়ে লেপটে আছে, হাতের তালু লাল হয়ে আছে। হয়তো প্রতিটি বদ্ধ দোকানের শাটারে আঘাত করেছে সে। ডান হাত দিয়ে ঠোঁটের উপর জমা ঘাম মুছে নিল। রীতিমতো হাঁপাচ্ছে সে। ধারা তার মুখের দিকে টলমলে চোখে কিছু সময় তাকিয়ে রইল। তারপর কি যেন হলো তার, ছুটে গেল অনলের কাছে, জড়িয়ে ধরে মুখ লুকালো তার বলিষ্ঠ বুকে। ধারার এমন কার্যে কিছুটা অবাক হলো অনল। অপ্রস্তুত হলো বটে, তবে ধারাকে বুক থেকে সরালো না, বরং নিবিড়ভাবে দুহাতের বেষ্টনীবদ্ধ করলো। এসে আশাও ছুটে অনলের কাছে এলো। অনলকে দেখে তারা ভয় পায় ঠিকই, তবে ভয়টা স্বস্তির। তাদের বিশ্বাস অনল ভাই থাকলে কিছু হবার জো নেই। অনল খেয়াল করলো ধারা ঈষৎ কাঁপছে, তার বুকে উষ্ণ জলধারা বইছে।
ধারা কি কাঁদছে? আসলে তখন ধারার আতঙ্কিত কণ্ঠ শুনে ঘাবড়ে গিয়েছিল। মুহূর্তেই বুকটা ধক করে উঠেছিল, তাই ফোন কেটে হাতের কাজ ছেড়ে ছুটে চলে এসেছে সে। বাইকের গতি কতটা ছিল নিজেও জানে না। ধারা এরপর ফোন করেছিল ঠিক, কিন্তু ধরতে পারেনি। মার্কেটের কাছে আসতেই দেখলো দাঙ্গা আগুনের ফুলকির ন্যায় উত্তপ্ত। এই দাঙ্গার মধ্যে প্রবেশ করলে ঝামেলা বাড়বে, বই কমবে না, বিপদ আরও বাড়বে ধারার। যতই হোক অনল তো সুপার হিরো নয়, 25-30 জনকে মেরে মাটিতে লুটিয়ে দিবে। তাই বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। ফলে অনল ছুটল নিকটবর্তী থানায়। সেখানে ইন্সপেক্টর একটু ব্যস্ত থাকায় তাদের আসতে এত দেরি হয়েছে। যতই হোক দলবল নিয়ে আসতে হবে বলে কথা। অবশেষে পুলিশের সাথেই এসেছে অনল। একের পর এক প্রতিটা দোকানে শাটারে কড়া নেড়েছে, কিন্তু ধারার শব্দ পায়নি। ধারার মোবাইলেও ফোন করেছিল, ফোন বন্ধ পেয়েছে। অবশেষে বাধা পেরিয়ে ধারাকে পেয়েছে সে। ধারাকে পাওয়া মাত্র হৃদয়ের কোঠরের ঝড় থেমে গেছে। এক মৃদু শীতল হাওয়া বয়ে গেছে হৃদয় জুড়ে। তাই লোকের সামনে জড়িয়ে ধরাতে খানিকটা অপ্রস্তুত হলেও বাধা দেয়নি অনল। ধারা কান্না থামিয়েছে, কিন্তু এখনো কিছুক্ষণ বাদে বাদেই ডুকরে উঠছে, কাঁপছে ঈষৎ। অনল তার মুখটা আলতো হাতে তুলল, ভেজা চোখ জোড়া মুছে নরম গলায় বলল, ভয় পেয়েছিলি? ধারা কেবল মাথা নাড়ালো, যার অর্থ সে ভয় পেয়েছে। অনল ঠোঁট চওড়া করে হাসলো, তারপর ধারাকে দাঁড় করিয়ে দোকানিকে ধন্যবাদ জানালো। 3টে মেয়েকে সে আশ্রয় দিয়েছে, বিপদ থেকে রক্ষা করেছে, এটা কম কিসে। আজকালের ব্যস্ত ইট পাথরের শহরে আপন মানুষের বিপদে কেউ এগিয়ে আসে না। সেখানে একজন অচেনা মানুষ তাদের এই দাঙ্গাতে সহায়তা করবে, ব্যাপারটা অকল্পনীয়। দাঙ্গাকারীরা অনেকেই পালিয়েছে। 10-12 জনকে পুলিশ ধরেছে, মারতে মারতে তাদের জিপে পড়েছেন। অনল যমজদয়কে রিকশায় তুলে দিল, ধারাকে বলল, বাইকে ওঠ। ধারা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। অবশেষে মিনিট 10 বাদে বাড়িতে পৌঁছালো তারা। বাড়িতে ঢোকার পূর্বে যমজদয় ধারার ওন্না টেনে ধরল, গলার স্বর খাদে নামিয়ে বলল, আমরা যে ভয় পেয়েছি এটা কাউকে বলো না, প্রেস্টিজের 12টা বেজে যাবে। ধারা নিঃশব্দে হাসলো শুধু। বাসায় আসতেই অনলকে দেখে বড়মা হাজারো প্রশ্ন করলেন। অনল বলল, পানি দাও, গলাটা ভিজাই। তোমার ভাগ্নি যা দৌড় করালো, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। রুবি পানি এগিয়ে দিল। এক নিঃশ্বাসে পানি খেয়ে সকল ঘটনা খুলে বলল অনল। সুভাষিনী এবং রুবির আতঙ্ক দেখে কে। জারি করা হলো আজ থেকে 3 জন একা কোথাও যাবে না। অনল অথবা রাজ্জাক অথবা ইলিয়াস থাকবে তাদের সাথে। এরা ব্যস্ত থাকলে এরা বের হবে না। আশা কিছু বলল না, কারণ ধারা কোনো প্রতিবাদ করেনি। বেচারি বেশি ভয় পেয়েছে। যে কাণ্ড ঘটেছে ভয় পাওয়াটাই স্বাভাবিক। সুভাষিনী তার কপালে চুমু খেয়ে বলল, যদি তোর কিছু হয়ে যেত কি করতাম বলতো? এর চেয়ে তুই আমার সামনে থাক, ভালো থাক। আমাকে না বলে একা একা বের হবি না। যাহা আজ্ঞা বড়মা। সুভাষিনী বেগম স্মিত হাসলেন। অনল ভেতরে চলে গেল। এখানে দাঁড়িয়ে কাজ নেই, মা মেয়ে বুঝুক নিজেরটা। ভার্সিটিতে ফোন করে জানিয়ে দিল আজ ল্যাব সেশন নিতে পারবে না সে, অন্য কেউ যেন নিয়ে নেয়। অন্যদের সাথে কথা বললেও ধারার চোখ অনলকে দেখে যাচ্ছে। এক স্বস্তি কাজ করে মানুষটা থাকলে। এই অনুভূতিটা বেশ বিচিত্র। এতকাল অনল ভাই ছিল কেবলই দাম্ভিক প্রিন্স উইলিয়াম। এখনও সে প্রিন্স উইলিয়ামই আছে, তবে এই প্রিন্স উইলিয়ামটিকে চোখ বুজে বিশ্বাস করা যায়। রাতে খাবার পর ধারা ঘরে প্রবেশ করলো। বিছানা করে যেই ঘুমাতে যাবে তখনই গম্ভীর কণ্ঠ কানে এলো, এই ফাঁকিবাজ, এদিকে শোন। শখের নরম বালিশটা রেখে পেছনে তাকালো ধারা। অনল তখন ল্যাপটপে কাজ করছে, হয়তো আগামী দিনের লেকচার গোছাচ্ছে। সে ল্যাপটপ থেকে চোখ তুলল না, ওখানে বসেই কথাটা বলল। ধারা কিঞ্চিত বিরক্ত হলো। যা একটু ঘুমোবে সেটার জোগাড় নেই। মুখ বিকৃত করে বলল, কি হয়েছে? অভদ্র মেয়ে ছেলে, এখানে আসতে বললাম তো। বড়দের সম্মান করতে শেখ। বাহ বাহ, তা আজ সূর্যি কোন দিকে উঠলো? আমি তো ভাবলাম আমার সাথে কথা বলাই ছেড়ে দিয়েছো। এটা মনে হবার কারণ? প্লাবন ভাইয়ের বিয়ের পর থেকে তো এই নিয়েই চলছো। আজ নিজ থেকে কথা বলছো তো? ধারা এগিয়ে আসতে আসতে ঠ্যাস মেরে কথাটা বলল। অনল উত্তর দিল না। হ্যাঁ, প্লাবনের বিয়ের পর সে ধারার সাথে দরকার ব্যতীত কথা বলেনি। স্মৃতির কথাগুলো তাকে প্রচণ্ড ভাবাচ্ছিল। নানাবিধ চিন্তা মস্তিষ্ক ঘিরে রেখেছিল। সত্যি বলতে তাদের বিয়ে 1 মাস হতে চলেছে, অথচ সম্পর্কটা কোন দিক যাচ্ছে নিজেও জানে না। ধারাকে বিয়ের রাতেই বলেছে কোনো প্রকার জোর সে করবে না, কিন্তু ধারা যদি তার থেকে মুক্তি চায় তখন কি করবে সে? প্রহেলিকার পেছনে ছুটছে না তো সে? উপরন্তু ফুপা অর্থাৎ সেলিম সাহেব আসলে কি ঘাপলা বাঁধায় কে জানে। সবকিছু মিলায় প্রচণ্ড ঘেটেছিল অনল, কিন্তু আজকের ঘটনা তাকে সম্পূর্ণ নাড়িয়ে দিয়েছে। তাই গভীর সিদ্ধান্ত নিয়েছে অনল, ভবিষ্যতের কথা ভেবে বর্তমানকে নষ্ট করবে না। কি হলো, ডাকলে কেন? ধারার প্রশ্নে চিন্তার ঘোরে ছেদ পড়ল অনলের। ধারার দিকে মোটা ক্যালকুলাসের বইটা এগিয়ে বলল, পড়তে বস। অনল ভাই, এখন কে পড়ে? আমার বউ। বেশি বকিস না। সিটি টেস্টে যা পেয়েছো তাতে তোমার অবস্থা বোঝা যাচ্ছে। জীবনে আমার কোর্সে পাশ করা লাগবে না, তাই পড়তে বস।
এখন থেকে প্রতিদিন 3 ঘন্টা আমার কাছে পড়বি। প্যাপু করিস না, পড়তে বস। ধারা তর্ক করলো না, গোমরা মুখে পড়তে বসলো। কড়া বর তার না পড়ে উপায় নেই। অনল বইয়ের গোটা গোটা অঙ্ক দাগিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।